গুড ইভিনিং এভরিওয়ান, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আমি আপনাদের শান্তশ্রী ম্যাডাম এসএলএসটির আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ক্লাস হলো কি কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিস। আপনাদের যে মক ইন্টারভিউ গুলো হচ্ছে, এই মক টেস্ট গুলো হচ্ছে আপনাদের, তার যেটা উইকলি মক টেস্ট, তার কোয়েশ্চেন গুলো আমরা অ্যানালিসিস করব এবং তার সাথে যেহেতু আমাদের আগের দিনের কিছুটা টপিক ওই জাস্ট টেকনোলজি মাস মিডিয়া এইটুকুই পোর্শন রয়েছে আপনাদের, যেহেতু তো এই মাস মিডিয়ার একটুখানি, যেহেতু আজকে আপনাদের কোয়েশ্চেন রিলেটেড ওই টপিক আপনাদের আছে, তো আমি ওইটাও আজকে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করছি প্রত্যেকের প্রিপারেশন খুব তোড়জোড় চলছে, তো প্রিপারেশন চালিয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, ফার্স্ট যেটা কোয়েশ্চেন রয়েছে দেখুন, যে শিক্ষাগত নির্দেশনা হলো, শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝায়? যেটা আমরা পড়েছিলাম এডুকেশনাল গাইডেন্স, এডুকেশনাল গাইডেন্স আমাদের কি সম্পর্কে সাহায্য করে, জানতে সাহায্য করে। আমরা আগের দিন পড়েছিলাম গাইডেন্স প্রচুর ধরনের হয়। কি কি পড়েছিলাম? এডুকেশনাল গাইডেন্স, ভোকেশনাল গাইডেন্স, হেলথ গাইডেন্স, এরকম নানান ধরনের গাইডেন্স পড়েছিলাম আমরা। তো তার মধ্যে থেকে একটা কি ছিল? আমাদের এডুকেশনাল, শিক্ষাগত গাইডেন্স। তো তার মূল কাজ ছিল, আমরা যদি বলি, তার মূল কাজ মূলত ছিল আপনাদের যে পাঠ্যক্রম নির্বাচন করা, বা আপনাদেরকে কোন বিষয়ে আপনি পড়লে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ কোন বিষয়টা আপনাকে সাবজেক্ট চুজ করতে, এই সমস্ত কিছু। ঠিক, তো এখানে যেটা অপশন রয়েছে দেখুন, প্রত্যেকে একদম সঠিক অ্যান্সার দিচ্ছে যে পাঠ্যক্রম নির্বাচনে সাহায্য করা, অর্থাৎ আপনি শিক্ষাগত নির্দেশনার সাহায্যে আপনি কোন বিষয়ের পাঠ্যক্রম নির্বাচন করতে চাইছেন, অর্থাৎ এডুকেশন রিলেটেড, আমরা সেটা জানতে পারি। সুষ্ঠুভাবে অবকাশ যাপনে সাহায্য করা, এটা আমরা কি পড়েছিলাম? কোন ধরনের গাইডেন্স আমাদেরকে সুষ্ঠুভাবে অবকাশ, আমাদের যে অবসর যাপন, যে অবকাশ সময়টা থাকে, সেটা কোন ধরনের গাইডেন্স আমরা পড়েছিলাম? আমরা একটা নাম পড়েছিলাম, এই যেটা বি অপশনসটা রয়েছে সেটার একটা নাম আমরা পড়েছিলাম, সেটাকে কি গাইডেন্স বলবো, কে বলতে পারবে? নেক্সট আর রয়েছে কি, আমি বলবো না, আপনারা যদি আগে আমি আপনাদের কাছে শুনবো দেন আমি বলবো। ওকে, একটা ইংরেজি নাম আমি বলেছিলাম আপনাদের, লেজিয়ার টাইম গাইডেন্স। ঠিক আছে, লেজিয়ার টাইম, লেজি স্পেয়ার আপনি বলে দিলেন ম্যানেজমেন্টের একটা, লিডারশিপের একটা কোয়ালিটি। লেজিয়ার টাইম ম্যানেজমেন্ট আমরা পড়ে, এই গাইডেন্স আমরা পড়েছিলাম। ঠিক, অর্থাৎ অপশন বি যেটা রয়েছে সেটা হলো লেজিয়ার টাইম গাইডেন্স, বা অবসর নির্দেশনা আমরা বলতে পারি। ন্যায় অন্যায় বিচারের ক্ষমতা বিকাশে সাহায্য করে কে? না, আমাদের এথিক্যাল গাইডেন্স। এবং স্বাস্থ্য সম্পর্কে, এডিএইচডি, এগুলো বিষয় সম্পর্কে কে গাইড করে? না, আমাদের স্বাস্থ্য গাইডেন্স বা হেলথ গাইডেন্স আমরা বলতে পারি। ঠিক, নেক্সট রয়েছে দেখুন, যে রুশোর মতে প্রকৃতি কয় প্রকারের? আপনারা যদি জেনে থাকেন কয় প্রকার এবং কি কি, আপনাদেরকে বলতে হবে। কয় প্রকার তো আপনাদের হয়তোবা মনেও থাকতে পারে, কিন্তু কি কি ধরনের, এটা আমি জানতে চাইছি। কি 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 আপনারা জানেন? একদম প্রত্যেকে সঠিক অ্যান্সারই দিচ্ছে, যে অপশন বি, তিনটি। বাট তিনটে কি কি আমাদেরকে এটাও জানতে হবে। জড়, জৈবিক আর যান্ত্রিক। ওকে, মানসিক, জাগতিক এবং জৈবিক। ওকে, মেন্টাল, বায়োলজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল। ভেরি গুড। আমরা জানি রুশোর মতে, রুশো যিনি ছিলেন আমাদের মূলত ন্যাচারালিস্ট বা প্রকৃতিবাদী দর্শনের মূল তিনি ছিলেন, এবং তিনি মূলত 1772 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি তার যে শিক্ষার নীতির কথা বলেছিলেন, একজন শিশুর শিক্ষা তখনই শুরু হবে কি না, তার জন্য তার 3 রকমের প্রকৃতি। ন্যাচারালিজম মানে কি, যে আমাকে, বাচ্চাকে প্রকৃতির মধ্যে থেকে বা প্রকৃতির থেকে এক্সপিরিয়েন্স করে শিখতে হবে। ঠিক, তো যেটা ছিল কি মানসিক, এখানে কি বলেছিল মানসিকের মধ্যে, যে একজন শিশুর প্রাক্ষবিক বিকাশ হোক, তার চাহিদা, তার ইচ্ছে, অর্থাৎ এইগুলোর কথা বলেছিল ফার্স্ট। একটা কি বলেছিল জৈবিক, এখানে জৈবিক বলতে কি বোঝাচ্ছিল, যে মানে রুশোর মতে তিনি বোঝাতে চেয়েছেন যে মানে আমরা যে মানুষ, মানে আমাদেরকে প্রাণী
প্রাণী রূপে আমাদের ব্যক্তিগত ভাবে আর কি আমরা জন্মাই, যে সেই প্রাণীটাকে বোঝানোর হিসেবে তিনি বলেছিলেন কি জৈবিক। আরেকটা কি বলেছিল আমাদের জাগতিক, অর্থাৎ আমাদের চারপাশে যে পরিবেশ, নদী, গাছপালা, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এই তিন ধরনের প্রকৃতিকে মানে এই তিন ধরনের প্রকৃতির সাহায্যে একজন শিক্ষকের সাহায্যে সে কি করতে পারবে, একজন শিশু জ্ঞান লাভ করতে পারবে। ঠিক। রুশোর মতে মানুষের একমাত্র শিক্ষক হওয়ার যোগ্য অপশন এ, অপশন এ আমরা জানি প্রকৃতি। ঠিক, মানে তার শিক্ষা আমি যদি বলি, রুশোর শিক্ষার মূল লক্ষ্য কি ছিল, যে শিশুকে সক্রিয়ভাবে গড়ে তোলা। ঠিক, শিশুর কর্মেন্দ্রিয় গুলোকে পরিচালনা করা, তার জ্ঞানের বিকাশ ঘটানো, তার মানে তাকে সবকিছু, অর্থাৎ তিনি একটি ব্যক্তি মানে শিক্ষাকে তিনি কি বলেছিলেন, অত্যন্ত সহজ সরল ভাষা এবং প্রকৃতির মধ্যে থেকে জ্ঞান অর্জনের কথা বলেছিলেন। ঠিক আছে। রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা দিয়েছেন? অপশন বি, এমিলি। একদম কারেক্ট। এবার এমিলি বইতে আপনার মাথায় রাখবেন, এমিলি বইতে রুশোর লেখা এমিলি এবং আরেকটা বই ছিল সোশ্যাল কন্ট্রাক্ট, এই দুটো বই মূলত ফেমাস এমিলির। তো এই রুশোর, তো এমিলি বইতে একটা আপনার মাথায় রাখবেন, ওখানে একজন নারীর কথা বলা হয়েছিল, যার নাম মানে রুশো মূলত শিক্ষা চিন্তার দিক থেকে বা শিক্ষার দিক থেকে অনেক আধুনিক বা প্রগতিশীল আমরা বলতে পারি চিন্তাধারার প্রবর্তক ছিলেন। ঠিক, কিন্তু তার, হ্যাঁ সোফি এক্স্যাক্টলি, কিন্তু তার যে নারী শিক্ষার ক্ষেত্রে সে কিনা এই এমিলি বইটাতে আমি যদি বলি, যে সে নারী শিক্ষাকে অনেকটা মানে কমজোরি হিসেবে দেখেছেন। তিনি কি বলেছিলেন, যে মানে আমাদের নারীদের জন্মই হয়েছে কিনা পুরুষের জীবন সঙ্গিনী হওয়ার জন্য, এরকম কোটেশন আসে কিন্তু, যে নারীদের জন্মই হয়েছে পুরুষের জীবন সঙ্গী হওয়ার জন্য। এটি কে বলেছিল? ঠিক, তো এটি বলেছিলেন রুশো তার এমিলি বইতে, এবং সোফি নামক একটি তার সে নারী চরিত্রের কথা তুলে ধরেছিলেন। ঠিক আছে, এবং তিনি বলেছিলেন যে নারী শিক্ষার দিকে তিনি বেশি প্রাধান্য দেননি। তিনি বলছিলেন ঠিক আছে, নারী শিক্ষার জন্য আমরা কি, যে গতানুগতিক যে পাঠ্যক্রম বা বিষয়গুলো রয়েছে ওগুলোই এনাফ। ওকে। আচ্ছা, এখানে আরেকটাও রয়েছে দেখুন, যেটা আমি অলরেডি বললাম, যে এমিলি এই রুশোর লেখা যেটা আমাদের দুটো প্রধান বই, সেটা হলো এমিলি এবং সোশ্যাল কন্ট্রাক্ট, মাথায় রাখবেন নামটা। এবং আমি যদি বলি যে আপনাদের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অপশন সি, ভেরি গুড। তো আমি যদি বলি, এছাড়াও আমি যদি রুশো সম্পর্কে কিছু আপনাদেরকে বলি, যে রুশো এছাড়াও আপনাদের একটা কোটেশন দিয়েছিলেন ন্যাচারালিজমের উপর ভিত্তি করে, যে লিভ হিম মাস্টার অফ হিজ ওন উইশেস। কি বললাম? লিভ হিম মাস্টার অফ হিজ ওন উইশেস। শিক্ষক শিক্ষার্থীদেরকে কোনো বিষয় শেখাবে না, তাদেরকে কি করবে না, ছেড়ে দেবে। তাদেরকে লিভ, অর্থাৎ তাদেরকে মাস্টারদেরকে কি বলছে, যে বাচ্চাদেরকে ছেড়ে দিন এবং তাদের ইচ্ছা মতো তাদেরকে শিখতে দিন। এবং এর জন্যই এই বিষয়ের উপর ভিত্তি করেই মাথায় রাখবেন যে রুশো মূলত নেগেটিভ এডুকেশনের কথা বলেছিলেন। ঠিক আছে, রুশোর সঙ্গে মাথায় রাখবেন, রুশো মূলত নেগেটিভ এডুকেশনের কথা বলেছিলেন। একটা কোটেশন দিয়েছিলেন, যে লিভ হিম মাস্টার অফ হিজ ওন উইশেস। রুশো একটা ডেফিনেশন দিয়েছিলেন, লিভ হিম মাস্টার অফ হিজ ওন উইশেস। খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট কি বিষয়, যে রুশো মূলত নেতিবাচক শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। কি একটা হলো, এখানে কি বলেছিলেন তিনি, যে মানে শিশুকে প্রথম থেকে কিছু শিখিয়ে দেওয়া হবে না, অর্থাৎ তাকে কি করতে হবে, তাকে যদি সত্যতাটা যাচাই করতে হয়, তাহলে তার সামনে কি করতে হবে, ভালো এবং মন্দ দুটো বিষয়েই রাখতে হবে। তবে গিয়ে কি হবে, একজন শিক্ষার্থী কি করবে, যে সে জাজ করতে পারবে, অর্থাৎ সে কোনটা ভালো, কোনটা তার জন্য উপকারী, তার জন্য কোনটা তাকে এফেক্ট ফেলছে, সে নিজেই যাচাই করে নিতে পারবে। তো নেগেটিভ এডুকেশনের কথাও রুশো বলেছিলেন, মাথায় রাখবেন। নেক্সট এবার রয়েছে কি, স্বাধীনতা বা শৃঙ্খলার ওপর কি বলেছিলেন রুশো?
একদম। কারণ অর্জিত শৃঙ্খলা আমরা কি পড়েছিলাম, অর্জিত বা আমরা যদি আত্ম উপলব্ধির মাধ্যমে যেগুলো শিখি ওগুলো বলেছিল আমাদের আইডিয়ালিজম, ঠিক আছে, আরোপিত কিন্তু কেউ বলেনি। আর কিন্তু স্বাধীনতার মাধ্যমে প্রতিষ্ঠিত, তিনি কি বলেছিল তার শিক্ষানীতিতে কোনো শৃঙ্খলা বা শৃঙ্খলার উপরে তিনি খুব বেশি প্রাধান্য দেননি। তিনি মূলত কি বলেছিলেন, একজন বাচ্চাকে পুরোপুরি স্বাধীন হিসেবে রেখে দিতে হবে, ঠিক আছে। কি কি আপনারা যে বলছেন চারটি, কি কি এটা আমাকে একটু এক্সপ্লেন করবেন। Infancy, childhood, adolescence, adulthood. Okay. হ্যাঁ, তাহলে আমরা কি পড়েছিলাম, আমাদের যেটা জীবন বিকাশের স্তর, দুটো বিষয় রয়েছে। হ্যাঁ, খুব ভালো করে এই জায়গাটাকে একটু মন দিয়ে শুনবেন, যে রুশো জীবন বিকাশের জন্য মূলত চারটি স্তরের কথা বলেছিলেন। কি বললাম, রুশো জীবন বিকাশের জন্য চারটি স্তরের কথা বলেছিলেন। একটা কি বলেছিল, ইনফ্যান্সি, ঠিক। একটা বলেছিল কি, চাইল্ডহুড। ইনফ্যান্সি কত থেকে, বার্থ থেকে 5 বছর অব্দি ইনফ্যান্সি আমরা জানি। চাইল্ডহুড তিনি কত বলেছিলেন, 5 থেকে মূলত 12 বছর অব্দি বলেছিলেন। এরপরে বলেছিলেন অ্যাডোলেসেন্স, যেটা ছিল কত না, 12 থেকে 15 বছর। এবং তারপরে ছিল ইউথ, যেটাকে আমরা বলে থাকি অ্যাডাল্টহুড, সেটাকে তিনি ইউথ বলেছিলেন, যেটা মূলত 15 থেকে 18 বা 20 বছর বয়স অব্দি তিনি বলেছিলেন। মূলত এই চারটি জীবন বিকাশ অর্থাৎ স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্টের কথা তিনি বলেছিলেন। কিন্তু যদি আপনাদের কোয়েশ্চেন আসে যে রুশো পাঠ্যক্রমের জন্য পাঠ্যক্রমে কয়টি পর্যায়ের কথা বলেছিলেন, তখন অ্যান্সার কি হবে বলুন তো? 5টি ম্যাম। ওকে, কি কি 5টি? ম্যাম, ইনফ্যান্সি, চাইল্ডহুড, প্রি অ্যাডোলেসেন্স, লেট অ্যাডোলেসেন্স আর একটা আর্লি অ্যাডাল্টহুড। ওকে, আচ্ছা। একটা মানে এইভাবেও আমরা বলতে পারি আর্লি অ্যাডোলেসেন্স, লেট অ্যাডোলেসেন্স, বা আমরা এটাও আরেকটা মানে আপনারা কোথা থেকে পড়েছেন, আমি যেখানে পড়েছি সেখানে আমি এই 5টা ভাগ পেয়েছি। একটা হলো ইনফ্যান্সি, একটা হলো চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ফর ইউথ, এই চারটে তো থাকছেই। তার সাথে সাথে কি এডুকেশন ফর ওমেন, তার একটা 5টি, তার পাঠ্যক্রমের মধ্যে যে 5টার কথা বলেছিল, সেখানে ওই 5টার মধ্যে যেটা ছিল ফিফথ, যেটা স্টেজটা ছিল, সেই ফিফথ স্টেজটা ছিল মূলত ওই সোফি বা ওই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার জন্য একটা ওমেন এডুকেশনের জন্য আলাদা পাঠ্যক্রমের কথা তিনি বলেছিলেন, ঠিক আছে। তো আমি জানি না আপনারা লেট অ্যাডাল্টহুড এগুলো কোনো বই থেকে পড়েছেন কিনা, বাট যেহেতু আমি যদি বলি, এমিলিতে তিনি মূলত ওই বাকি যে 4টে স্টেজের কথা বলেছিল সেটা মূলত আপনাদের বয়েজদের ক্ষেত্রে বলেছিল। হ্যাঁ, আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি ম্যাম, এটাই ছিল, শালিনী কিন্তু ম্যাম আগের দিনে পড়িয়েছিলেন। শালিনী ম্যাম এটাই পড়িয়েছেন ওই জন্য। হ্যাঁ ম্যাম, শালিনী ম্যাম পড়িয়েছিলেন। ও আচ্ছা, তো হতে পারে হয়তো ম্যাম কোথাও পেয়েছেন, আমার জানা নেই, বাট আমি যেটুকুটা জানি আমি সেটা আপনাদেরকে বলছি, মানে আমি যেখান থেকে পেয়েছি 5টা, ঠিক আছে। তো 5টার মধ্যে আরেকটা আমি যেটা পড়েছি সেটা হলো এডুকেশন ফর ওমেন। তার যে এমিলি বইটা ছিল, সেই এমিলি বইতে তিনি ওই যে ওমেন এডুকেশন নিয়ে, ওই আমি ফার্স্টে বললাম না যে তিনি বেশি মূলত ছেলেদের পাঠ্যক্রম, মানে মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থা, এই ভাবনায় তিনি বিশ্বাসী ছিলেন। তিনি সেই মহিলাদেরকে কি করেছিলেন না, আলাদাভাবে দেখেছিলেন, ঠিক আছে। তো সেই জন্য তিনি তার পাঠ্যক্রমে আরেকটা আলাদা ভিন্ন করেছিলেন, সেটা হলো এডুকেশন ফর ওমেন। মূলত 5টা, ঠিক আছে, পাঠ্যক্রমের, আর জীবন বিকাশের স্তর 4টে। ওকে, আচ্ছা।
পেস্তালচ্ছি, পেস্তালচ্ছি কার শিষ্য ছিলেন? একটা কোয়েশ্চেন আছে এরপরে। রুশো। না, পেস্তালচ্ছি মূলত ম্যাম No, রুশোর ভাবছিস? ফ্রয়েডের শিষ্য ছিলেন মনে হয়। ম্যাম কিলপ্যাট্রিক। না, ফ্রয়েডের। ম্যাম ফ্রয়েবেল হবে না? কি হবে? ম্যাম রুশো। ম্যাম রুশো হবে ম্যাম। রুশো। রুশো ম্যাম, কারণ পেস্তালসের শিক্ষা চিন্তায় তো আবার ফ্রয়েবেল একদমই, একদমই। অনুপ্রাণিত হয়েছিল, তাই না? রুশোর পর রুশোর ভাবধারা নিয়ে আসেন রুশো। আপনারা পেস্তালসে। মাথায় রাখবেন, হ্যাঁ আপনারা মাথায় রাখবেন, রুশো মূলত এই যে এই আইডিয়ালিজমের বিরুদ্ধে বা এই বিষয়টাকে মানে এগেনস্ট করে রুশো প্রথম মূলত এই ন্যাচারালিজম বা এটার কথা শুরু করেছিলেন, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি একটা বীজ বপন করেছিল, ওকে। কিন্তু তারপরে তার অনুপ্রেরণাতে অবশ্যই অবশ্যই পেস্তালচ্ছি এবং তার অনুপ্রেরণাতে আমি যদি বলি যে কি বলে পেস্তালচ্ছি, জন ডিউই প্রত্যেকেই তার অনুপ্রেরণাতে কি হয়েছিল না মানে অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু আমি যদি বলি শিষ্যের দিক থেকে, তাহলে মূলত মানে পেস্তালচ্ছি মূলত যার শিষ্য ছিলেন তিনি হলেন ফ্রয়েবেল, ঠিক আছে? রুশোর ভাবনা চিন্তা বা রুশোর জীবনাদর্শ তিনি প্রতিফলিত করেছিলেন তার ভাবনা চিন্তাতে, কিন্তু তার তিনি মূল শিষ্য কার ছিলেন? সেটা ছিলেন ফ্রয়েবেলের, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আধুনিক শিক্ষার জনক তাহলে কাকে বলা হবে? উল্টো বললাম আপনাদেরকে যে পেস্তালচ্ছির শিষ্য ছিল ফ্রয়েবেল এবং রুশোর শিষ্য ছিলেন পেস্তালচ্ছি। হ্যাঁ, আমি মনে হয় উল্টো বললাম আপনাদেরকে যে রুশোর দিলাম ম্যাম ফ্রয়েবেল। হ্যাঁ হ্যাঁ, রুশোর শিষ্য ছিল পেস্তালচ্ছি এবং তারপরে পেস্তালচ্ছির শিষ্য ছিলেন ফ্রয়েবেল, ঠিক আছে? আর এখানে তিনি মূলত আমি যদি বলি পেস্তালচ্ছি মতে শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত, তিনি কোন ধরনের শিক্ষণ পদ্ধতির উপর, তিনি বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক। অপশন ডি, ডি। অর্থাৎ এখানে মৌখিক তিনি বলেননি, তিনি অনুবন্ধ প্রণালীর কথাও বলেননি, তিনি শুধুমাত্র কন্টেন্ট ওরিয়েন্টেডও বলেননি। অর্থাৎ আমি যে প্রত্যেকটা উপরে তিনটে পেলাম, তিনটেই মূলত আইডিয়ালিজমের আমি বলতে পারি পদ্ধতি। কিন্তু যেটা বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ আমাকে একদম বাস্তবে এক্সপিরিয়েন্স করে আমি যখন জ্ঞান অর্জন করব, সেটাই তিনি মূলত পেস্তালচ্ছির মূল ভাবনা ছিল, ঠিক আছে? এই যে এখানেই রয়েছে যে পেস্তালচ্ছির শিষ্য কে ছিলেন। হ্যাঁ, এবার আমাদের কোশ্চেন আসছে যে পেস্তালচ্ছির শিষ্য কে ছিলেন। পেস্তালচ্ছি তো রুশোর শিষ্য ছিলেন। আমি যদি বলি পেস্তালচ্ছি ডিউই, এবং আপনারা মাথায় রাখবেন যিনি জন ডিউই ছিলেন তিনিও কিন্তু রুশোর ভাবনা চিন্তা থেকে ইনফ্লুয়েন্স পেয়েছিলেন কোথাও না কোথাও, ঠিক আছে? এবার পেস্তালচ্ছি যারা ছিল তাদের মধ্যে যেটা যিনি মেন ছিলেন তিনি হলেন ফ্রয়েবেল, এক্স্যাক্টলি ফ্রয়েবেল। এছাড়াও কিন্তু হার্বার্টের নামও পাওয়া যায়, কিন্তু মেন তার যে অনুগামী, যার তার শিষ্য হিসেবে যাকে আমরা বেশি ফেমাস তিনি হলেন ফ্রয়েবেল। কিন্তু কোথাও না কোথাও কিন্তু হার্বার্ট স্পেন্সারও যিনি ছিলেন তিনিও রুশো পেস্তালচ্ছি ভাবনা চিন্তা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বা ভাবনা চিন্তা নিয়েছিলেন, ঠিক আছে? আর আমি যদি বলি পেস্তালচ্ছির ক্ষেত্রে একটা বিখ্যাত আমি যদি বলি, তিনি মূলত যে তার শিক্ষা চিন্তায় যে উল্লেখযোগ্য বইগুলো রেখে গেছিলেন তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো দ্য ইভিনিং আওয়ার অফ এ হারমিট, দ্য ইভিনিং আওয়ার অফ এ হারমিট, ঠিক আছে? তিনি মূলত তার পাঠ্যক্রমে, একদম তাই, অপশন সি। এবং এর সাথে সাথে আপনারা মাথায় রাখবেন যে তিনি মূলত তার পাঠ্যক্রমে 3R এর কথা বলেছিলেন। 3R, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক,
তিনি তার পাঠ্যক্রমে 3R এর কথা বলেছিলেন, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। অর্থাৎ রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক বা গণিতের কথা তিনি কিন্তু বলেছিলেন। এছাড়াও তিনি সমাজ বিষয়ক, সামাজিক বিষয়ক বিভিন্ন বিষয়বস্তু যেমন ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান, এই বিষয়গুলোর কথা তিনি বলেছিলেন। মানে প্রকৃতি পরিচয়, ইতিহাস এবং ভূগোল। ঠিক আছে, তিনি মাতৃভাষার কথা বলেননি, তিনি বাংলা, ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর বেশি ফোকাস করেননি। তিনি মূলত এই 3R, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক এবং প্রকৃতির বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এইগুলোর উপরে অর্থাৎ লিটারেচার বেস্ট সাবজেক্টের উপর কিন্তু তিনি বেশি ফোকাস করেননি। এবং তিনি, আমি যদি বলি যে তিনি এই রিডিং, রাইটিং এর অ্যারিথমেটিক থেকে ধ্বনি, অর্থাৎ যে আমাদের ভয়েস, ধ্বনি এবং তার সাথে সংখ্যা, এইগুলোর উপর প্রাধান্য দিয়েছিলেন। এবং তিনি মনে করেছিলেন আমাদের বিষয়ে, মানে কোনো বিষয়ে অভিজ্ঞতা জানার জন্য বা কোনো বিষয় সম্পর্কে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি এই যে আমাদের আওয়াজ সম্পর্কে জানতে হবে, আমাদেরকে সংখ্যা শব্দ সম্পর্কে জানতে হবে, তাই জন্য তিনি এগুলোর উপর বিশেষত ফোকাস করেছিলেন। ওকে, আচ্ছা, তিনি আরেকটা বিষয় বলেছিলেন যে লাইফ ইজ দ্য ট্রেড আই উড টিচ হিম। তিনি বলেছিলেন যে মানব কল্যাণের কাজে তিনি সারা জীবন নিজেকে ব্যস্ত রাখবেন, এবং তিনি চেয়েছিলেন যে মানে একটি শিশুকে যেন তিনি সঠিকভাবে শেখাতে পারে। ঠিক আছে, ম্যাম উক্তিটা আরেকবার বলুন। লাইফ ইজ দ্য ট্রেড আই উড টিচ হিম, অর্থাৎ সে জীবন থেকে শিখবে, এটা ছিল তার মূল ভাবনা চিন্তা। তিনি মূলত পেস্তালসি কল্যাণমূলক, সমাজের উন্নতি হোক, এই মানে ভাবনা চিন্তাতে বিশ্বাস করতেন। একদম দলগত নির্দেশনা দানের উপায় কি? দলগত নির্দেশনা দান মানে কি? আমাদের গ্রুপ গাইডেন্স। তো গ্রুপ গাইডেন্স আমি কিভাবে দিতে পারি গ্রুপে? সেখানে আমি বক্তৃতা, এই যে আমি ক্লাসে যখন আপনাদেরকে পড়াচ্ছি বা আমি কোনো বিষয় সম্পর্কে গাইডেন্স দিচ্ছি, আমি আপনাদেরকে কি করলাম, একটা বিষয় সম্পর্কে বক্তৃতা দিলাম, কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম। ঠিক, এটা প্রশ্ন বাক্স, অর্থাৎ একটা বক্স থাকবে যেখানে কি করা হলো যে আমি কিছু হয়তো কোয়েশ্চেন রাখলাম, বা হয়তো আমি স্টুডেন্টদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিলাম। ঠিক আছে, নিয়ে আমি ওগুলোকে নিয়েও আলোচনা করতে পারি। তো এখানে কি হয় যে এইগুলোতে, হ্যাঁ একদম ঠিক, এবং সেম সমস্যা যুক্ত যখন একটু ভাইটাল রিলেটেড কোনো মেন্টাল হেলথ বা প্রবলেম হয়, সেক্ষেত্রে মূলত এই গ্রুপ গাইডেন্স বা গ্রুপ, বিশেষত কাউন্সিলিং এর ক্ষেত্রে, গাইডেন্সের থেকে বিশেষত কাউন্সিলিং এর ক্ষেত্রে আপনাদের কি হয়, এটাতে যদি সেম সমস্যা যুক্ত 7 থেকে 10 জন এবং ছোট দল হবে। ঠিক আছে, গাইডেন্স যদি আমি বলি ইন জেনারেল গাইডেন্স যে আমি আপনাদেরকে দিচ্ছি, এটা বড় লোক মানে অনেক সংখ্যক স্টুডেন্টও হতে পারে। কিন্তু কাউন্সিলিং এর ক্ষেত্রে মূলত কি হয় যে এখানে 7 থেকে 10 জন, বা যেগুলো অর্থাৎ একই সমস্যাযুক্ত যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। তো এই সবগুলোই দলগত নির্দেশনার ক্ষেত্রে আমরা এই সবগুলোকে ব্যবহার করতে পারি। পেস্তালসি কত সালে জন্মগ্রহণ করেন? ভীষণ ইজি, আপনারা কিন্তু সালগুলো মানে মাথায় রাখবেন। পেস্তালসি, রুশো, রবীন্দ্রনাথ, ফ্রয়েবেল, কারণ কোয়েশ্চেন এইভাবে আসতে পারে যে বয়স অনুযায়ী তাদেরকে ছোট থেকে বড় অনুসারে সাজাও। ঠিক আছে, এইরকম কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। তো সালটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। 1946, একদম 1946 সালে সুইজারল্যান্ডে তিনি জুরিক শহরে জন্মগ্রহণ করেছিলেন। 1900 না ম্যাম, 1746 হবে না? হ্যাঁ, 1746, একদম মাথায় মানে মুখে ফট করে 1900টা চলে আসে, 1800, 1700 এগুলোতে, মানে একদম 1746 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তিনি রুশোর ওই এমিলি বই থেকে, মাথায় রাখবেন আপনারা, এত অনুপ্রাণিত হয়েছিল যে তিনি সেখান থেকে তার মানে রুশোর ওই বইটা থেকে তিনি তার যে সন্তান ছিল তাদেরকে মানে সেই আদর্শে শিক্ষা দেওয়া শুরু করেছিলেন পেস্তালসি।
ব্যক্তিগত। যখন পরামর্শদাতা এককভাবে একজনকে ব্যক্তিগত পরামর্শ দিচ্ছে তখন সেটাকে বলা হবে ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল। ঠিক, আমি ইন্ডিভিজুয়ালি যখন কাউকে দিচ্ছি, দলগত তো আলাদা, গ্রুপ। শিক্ষাগত নির্দেশনা এটা আমি যে কোনো ভাবে দিতে পারি, আমি ইন্ডিভিজুয়ালিও দিতে পারি, ব্যক্তিগতও ভাবে দিতে পারি, আমি একা একা দিব, কোনো মানে নেই। সামাজিক নির্দেশনা মানেই তো সমাজে একটা গোষ্ঠীকে, তো এখানে কি হবে, এককভাবে দিচ্ছে মানে ব্যক্তিগত। প্রত্যক্ষ পরামর্শ দানের একটি স্তর হলো, আপনারা স্তরগুলো বলবেন তো, স্টেপস গুলো। ডিরেক্ট কাউন্সিলিং কে দিয়েছিল এবং তার স্টেপস গুলো বলবেন। ম্যাম এখানে এটা হলো না কেন? বলছি, আপনার স্টেপস গুলো বলুন। আর স্টেপ গুলো হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদাতা ইজি উইলিয়ামসন, ওখানে হচ্ছে আমি বাংলায় বলছি ম্যাম, বিশ্লেষণ, সংশ্লেষণ, দুর্বলতা, পূর্বাভাস, পরামর্শ, অনুসরণ। একদম একদম। আমি কি বলবো? আচ্ছা, আপনারা একটু মিউট করবেন, হ্যাঁ ম্যাম, মিউট করবেন, ইকো হচ্ছে ম্যাম। হ্যাঁ, কি বলছে, আমরা পড়েছিলাম যেটা প্রত্যক্ষ পরামর্শ দান, ইজি উইলিয়ামসন। এখানে প্রত্যক্ষ পরামর্শ দানের ক্ষেত্রে কি হয়েছিল, যে একজন মানে ডিরেক্ট অর্থাৎ পুরোপুরি ক্লায়েন্ট, এই পুরোপুরি যিনি কাউন্সিলর থাকবে, কাউন্সিলর ওরিয়েন্টেড কাউন্সিলিং প্রসেস, এটা আমরা বলেছিলাম যে যিনি পরামর্শদাতা থাকবেন তাকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি সবকিছু ডিসিশন নেবেন। এবং এর আমি কয়েকটা স্টেপ বলেছি এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে স্টেপস গুলো খুব ভালো করে মাথায় রাখবেন। একদম রাজকুমার এবং দীপশিখা এবং মৌমিতা প্রত্যেকে একদম সঠিক লিখেছে, এবং যিনি বললেন মাইক অফ করে তিনি একদম সঠিক বললেন। ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল, অ্যানালাইসিস, তারপরে কি ছিল সিনথেসিস, সিনথেসিস মানে বিশ্লেষণ, তারপরে কি ছিল আমাদের ডায়াগনস্টিক, তারপরে কি ছিল প্রগনোস্টিক, তারপরে কি ছিল কাউন্সিলিং এবং ফলো আপ। সুসম্পর্ক, যেটা আপনি র্যাপোর্ট বিল্ডিং বলছেন, আমার র্যাপোর্ট বিল্ডিংটা কোন ধরনের কাউন্সিলিং এর ক্ষেত্রে হয় না, যেটা নন ডিরেক্টিভ বা অপ্রত্যক্ষ পরামর্শ দেন, ওখানে আমাকে একটা সুসম্পর্ক তৈরি করতে হয়। কেন সুসম্পর্ক তৈরি করতে হয়, যাতে করে যে যেন যে ক্লায়েন্ট থাকবে সে সবকিছু বলতে ইজিলি তার নিজের ভাবনা চিন্তাটাকে বলতে পারে, তার জন্য। তো সুসম্পর্ক দান একটা নর্মাল, যেটাতে আপনার টু ওয়ে, অর্থাৎ যেখানে আপনার ক্লায়েন্টও কিছু বলবে এবং আপনিও কিছু বলবেন, সেখানে আপনার র্যাপোর্ট বিল্ডিং দরকার। ইক্লেকটিক কাউন্সিলিং, এই ক্ষেত্রে আপনার সুসম্পর্ক স্থাপন দরকার। কিন্তু প্রত্যক্ষ পরামর্শ দানে আমি ডিসাইড করব, আমি সবকিছু বলবো, তো এখানে সুসম্পর্ক কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এইখানে কয়েকটি স্তর রয়েছে, তো আপনাকে সেই স্তরগুলো আমি বারবার বলেছি, একটু দেখে নেবেন আপনারা। ওকে, এবার আমি আপনাদেরকে বলেছিলাম যেটা অপ্রত্যক্ষ পরামর্শ দান, সেটা কিন্তু আমাদের ন্যাচারাল যে কাউন্সিলিং এর আমি স্টেপস গুলো পড়েছিলাম ওইটাই, ওটার জন্য আলাদা কোনো স্টেপস ছিল না। তো এই জন্য কি হবে, আমি যখন বললাম যে সংশ্লেষণ, বিশ্লেষণ, এগুলো ছিল কি ডিরেক্টিভ কাউন্সিলিং এর, আপনি সমস্যাটাকে নির্বাচন করছেন, বিশ্লেষণ করছেন, এই স্টেপস দুটো কি ছিল, ডিরেক্টিভ কাউন্সিলিং। কিন্তু সমস্যাটাকে বার করা, অর্থাৎ সমস্যার পরিস্ফুটন করা, এইটা কি ছিল, সমস্যা কি অ্যাকচুয়ালি কি সমস্যা রয়েছে সেটা খুঁজে বার করা কি ছিল অপ্রত্যক্ষ পরামর্শদানের একটা বিষয়। এবং এখানে আপনাদের সম্পর্ক স্থাপন এইটাও কিন্তু আসবে একদম। কবিতা, এটা কার্ল রজার্সের দেওয়া। এবং রোগ নির্ণয় এখানে বিষয় না, এখানে তাকে ট্রিটমেন্ট দেওয়া, তাকে সঠিকভাবে ঠিক করা। রোগ নির্ণয়টা কোনো কাউন্সিলিংয়েরই বা কোনো ইয়েরই স্টেপস এর মধ্যে পড়ে না। ঠিক আছে, প্রথম দুটো হলো ডিরেক্টিভ কাউন্সিলিং এর, এবং যেটা লাস্ট যেটা রয়েছে ওটা কোনো কাউন্সিলিং এরই না, যে ডায়াগনোস্ট করতে পারে অবভিয়াসলি, কিন্তু রোগ নির্ণয় বলে স্পেসিফিক্যালি আলাদা কোনো পয়েন্ট নেই যে আপনারা ডায়াগনোস্ট করুন, অর্থাৎ কি সমস্যা তার একটা আপনারা তুলে আনতে পারবেন। ঠিক আছে, ক্লায়েন্ট সেন্টারটাই হলো অপ্রত্যক্ষ বা নন ডিরেক্টিভ কাউন্সিলিং। ইক্লেকটিক কথাটার অর্থ কি? ইক্লেকটিক আমরা মূলত তিন ধরনের কাউন্সিলিং পড়েছিলাম। একটা কি পড়েছিলাম, প্রত্যক্ষ, ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ, অপ্রত্যক্ষ। আরেকটা বলেছিলাম ইক্লেকটিভ বা সমন্বয়মূলক। ইক্লেকটিক কাউন্সিলিং মূলত কি ছিল আমরা পড়েছিলাম, যে
এখানে দুই ধরনের কাউন্সিলিংই একত্রিত ভাবে হয়েছিল, অর্থাৎ এক্স্যাক্টলি রাজকুমার ঠিক বলেছে যে ডিরেক্টলি এবং ইনডিরেক্ট আপনাদের কাউন্সিলিং একসাথে হয়েছিল, অর্থাৎ সমন্বিত ভাবে হয়েছিল। তো ইক্লেক্ট কথাটার অর্থই কি, যে সমন্বয়। ঠিক আছে, তো এখানে বিদ্যুৎ ইলেকট্রিক বলা হয়নি, তো হবে না। ইক্লেক্ট কথাটার মানে হলো সমন্বয়। হ্যাঁ বলুন। ওখানে তো দেওয়া আছে ইলেকট্রিক, স্পেলিংটা দেখুন। ইলেকট্রিক এটা ইসি হবে, ইসি এল ই সি টি আই। হ্যাঁ হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। ইক্লেকটিক স্পেলিংটা একটু ভুল আছে, আপনারা দেখে নেবেন। ওকে, আর এর যিনি এটা অনুযায়ী ম্যাম বিদ্যুৎ হবে, ইলেকট্রিক অনুযায়ী বিদ্যুৎ হবে, স্পেলিংটা অনুযায়ী। ইলেকট্রিক, ওটা এটা বিদ্যুতের বানানো ভুল, ইলেকট্রিক ওখানে আবার আর হবে, তো এখানে ইক্লেকটিক হবে। আপনারা যখন বুঝতে পারছেন যে এটা পরামর্শ দানের একটা তো টাইপিং মিস্টেক এরার হয়েছে, ঠিকই আছে। তো এখানে ইলেকট্রিক বলা নেই, ইক্লেকটিক। আপনারা বুঝতেই পারছেন এটা আপনাদের কাউন্সিলিং এর সাথে নিশ্চয়ই ইলেকট্রিকের কোনো সম্পর্ক থাকবে না। তো ইক্লেকটিক এখানে একটা ছুটে গেছে, তো সেটা আপনারা একটু অ্যাড করে নেবেন। ঠিক আছে, এবং ইনি এটা কে দিয়েছিল, এই প্রবর্তক কে? সীমা। স্পেলিং কিন্তু ভালো করে দেখবেন, হর্নে কিন্তু ই হয়। সীমা, সুস্মিতা, যারা যারা টিএইচ আরো এন লিখছেন, থর্ন বানানে ই হবে, টিএইচ। ভীষণ ইজি। কয় প্রকার পরামর্শ দান, এটা আমি আর বলছি না। 3 প্রকার, আমি অলরেডি বলে দিলাম কি কি, সেটাও বলে দিলাম। আচ্ছা, এটাও ভীষণ ইজি, আমি আগের দিনই পড়িয়েছি যে সিআরসির ফুল ফর্ম কি। কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ওকে, তো আমরা পড়েছিলাম দুই ধরনের, একটা কি ছিল অ্যানাকডেটাল রেকর্ড কার্ড, আরেকটা কি ছিল কিউমুলেটিভ রেকর্ড কার্ড। অ্যানাকডেটাল রেকর্ড কার্ডটা কি বলেছিলাম আমি, যে ওখানে স্পেসিফিক আপনার কোনো স্পেসিফিক আচরণ বা আপনার কোনো, ওটা মূলত কম বিস্তৃত। আমি বলেছিলাম যে আপনি কোনো একটা ইনসিডেন্ট বা আপনার কোনো একটা বিষয়ের ঘটনা সেটা ওখানে নথিভুক্ত করে রাখা হবে, ঠিক আছে, ওভার এ পিরিয়ড অফ টাইম। আর যেটা আমাদের কিউমুলেটিভ রেকর্ড কার্ড ছিল, সেখানে কি ছিল, আপনার সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনি আপনার নাম থেকে শুরু করে আপনি কি করছেন, কি খাচ্ছেন, কেমন পড়াশোনা করছেন, তো এখানে সমস্ত আপনার সমস্ত বিষয়গুলোকে এখানে টুগেদার ওয়াইজ সামারাইজড করে লিখে রাখা হয়। এখানে স্পেসিফিক কোনো বিষয় আপনাদের তুলে ধরা হয় না, এবং এর সাহায্যে কি হয়, একজন স্টুডেন্টের সমস্ত কিছু, তার সমস্ত বিহেভিয়ার সম্পর্কে আমরা জানতে পারছি। অল ইনফরমেশন, একদম সর্বাত্মক পরিচয়পত্র, অল অ্যাসপেক্ট, একদম প্রশান্ত, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। আচ্ছা, গাইডেন্স ইজ অ্যাসিস্ট্যান্স টু অ্যান ইন্ডিভিজুয়াল অফ এনি এজ টু হেল্প হিম ম্যানেজ হিজ ওন লাইফ অ্যাক্টিভিটিস। কে বলেছিলেন? আপনারা ডি কেন বলছেন? এটা কি আপনাদের অ্যান্সারে ডি দেওয়া ছিল? এটা ওটা আমি বলছি, যেটাকে আপনাদের অ্যান্সারে ডি দেওয়া আছে, আপনারা প্রত্যেকে ডি 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 বলছেন। এটার অ্যান্সার অপশন এ হবে। আমি আপনাদেরকে যখন পড়িয়েও ছিলাম গাইডেন্স কাউন্সিলিং, আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে এক দুটো কোটেশন রয়েছে, যেমন যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। তো গাইডেন্স ইজ assistant to an individual to any age to help him his own life activity, অর্থাৎ নিজেকে, নিজের লাইফ অ্যাক্টিভিটিস গুলোকে, নিজেদের জীবনটাকে কি করার, মানে তার নিজের লাইফকে ম্যানেজ করার জন্য গাইডেন্স হলো একটা হেল্প। এটা বলেছিলেন ক্রো অ্যান্ড ক্রো। খুব ভালো করে এটা আপনারা ডেফিনেশনটা মাথায় রাখবেন, ঠিক আছে। ক্রো অ্যান্ড ক্রো এটা বলেছিল। এছাড়াও আপনারা আর কার কার কথা মাথায় রাখবেন, এরিকসন তো এখানে গাইডেন্স কাউন্সিলিং এ তার কোনো বাকিদের কোনো ভূমিকাই নেই, নেপ বলে গাইডেন্স কাউন্সিলিং এ কেউ নেই,
নেপ বলে গাইডেন্স কাউন্সিলিং এর কারোর নাম আমার জানা নেই। তো এখানে রুথ স্ট্রাং, ক্রো অ্যান্ড ক্রো, এই ডেফিনেশন গুলো খুব ভালো করে আপনারা পারলে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। তারপর আরেকজন রয়েছে যে পিয়ারসন বলে, ফ্র্যাঙ্ক পিয়ারসন বলে একজন রয়েছেন। এনাদের নামগুলো আপনারা একটু ভালো করে একটু এনাদের কোটেশন গুলো একবার আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া আমি আপনাদেরকে যখন ডেফিনেশন পড়েছিলাম মুদালিয়ার কমিশন কি বলেছিল, যে তার একজন শিশুর ছেলে মেয়েদের কি না তাদেরকে বসবাস করতে হবে এবং কাজ করতে হবে এবং সমাজে নানান উপাদান সম্পর্কে তাদের জানতে হবে বা পারদর্শী হতে হবে। এটা কে বলেছিল? হ্যাঁ, একদম ফ্র্যাঙ্ক পিয়ারসনকে ফাদার অফ গাইডেন্স বলা হয়, ঠিক আছে। এবং তিনি 1902 সালে একটি বইও লিখেছিলেন, চুজিং এ ভোকেশন বলে একটি বইও লিখেছিলেন, ঠিক আছে। তো এই যেটা রুথ স্ট্রাং কি বলেছিল, গাইডেন্স ইজ আ প্রসেস অফ হেল্পিং ইন্ডিভিজুয়াল থ্রু হিজ ওন এফার্টস, এটা কে বলেছিল? রুথ স্ট্রাং। তো এই ডেফিনেশন গুলো কিন্তু খুব ভালো করে আপনারা দেখে নেবেন, ওকে। এটা অলরেডি আমি করিয়ে দিয়েছি, একবার বলেই দিয়েছি আমি ক্লাসে, তাও বলুন। একদম অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সিলিং এন্ড ফলো আপ। ভেরি গুড। এবার চলে আসি, ঐচ্ছিক পরামর্শ দান প্রসঙ্গে নিজের কোন মন্তব্যটি সঠিক? ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শ দান সম্পর্কে কোন মন্তব্যটা সঠিক? মঞ্জুষা এ, পাপিয়া এ, উমারানী এ, সুস্মিতা এ। প্রশান্ত এ, রায় এ, মৌবনী এ। আচ্ছা, ঐচ্ছিক পরামর্শ বা ইক্লেকটিক কাউন্সিলিং এ আমরা কি পড়েছিলাম, যে এখানে অবশ্যই একজন কি করবে, যে তার মানে এটা একবার কি হবে ক্লায়েন্ট ওরিয়েন্টেড, একবার কি হবে আপনার যিনি গাইড থাকবে সেই ওরিয়েন্টেড, ঠিক আছে। তো পরামর্শ গ্রহীতা, যেটা আপনার অপশন বি রয়েছে, দেখুন যে পরামর্শ গ্রহীতার আবেগের উপর বিশেষ লক্ষ্য রাখা হয়, এটা একটা পয়েন্ট। আর উপরের পয়েন্টে যেটা আপনারা এ বলছেন, যে পরামর্শদাতা পরামর্শ গ্রহীতাকে প্রয়োজন মতো শিক্ষা, বৃত্তি এবং অন্যান্য তথ্য সরবরাহ করবেন। এটা এটা কোন ধরনের কাউন্সিলিং? এটা ডিরেক্টিভ কাউন্সিলিং। পরামর্শদাতা পরামর্শ গ্রহীতাকে প্রয়োজন মতো, অর্থাৎ পরামর্শ গ্রহীতার যেটা প্রয়োজন সেই অনুযায়ী পরামর্শদাতা জাস্ট তথ্য সরবরাহ করছে। এটা তো ডিরেক্টিভ কাউন্সিলিং বা প্রত্যক্ষ পরামর্শ দানের একটা আমরা বলতে পারি ধরন, ঠিক, বা বৈশিষ্ট্য। কিন্তু আরেকটা কি রয়েছে, একাধিক ব্যক্তির সাথে আলোচনার মাধ্যমে পরামর্শ দেওয়া। এটাও না যে একাধিক ব্যক্তির সঙ্গে আমি কেন আলোচনা করব। এই পরামর্শ দানের ক্ষেত্রে বক্তৃতা, নাটক, কোয়েশ্চেন বক্স এই ব্যবহার করা হয়ে থাকে। কোনো এরকম বক্তৃতা, নাটক এগুলো বিষয়ে আমরা কোনো কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা পড়িনি। কিন্তু প্রত্যেকটা যেটা আমাদের ইক্লেকটিক ছিল কি, যে আপনার যে ক্লায়েন্ট রয়েছে তার আবেগের উপর বিশেষ লক্ষ্য রাখা হয়, যে সে কি চাইছে। শুধুমাত্র পরামর্শদাতা ওরিয়েন্টেড নয়, ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্ট কি ভাবছে, অর্থাৎ এখানে ক্লায়েন্টের ওপরে, অর্থাৎ ক্লায়েন্ট সেন্ট্রেড প্লাস পরামর্শদাতা দুজন মিলিতভাবে এখানে কাজ করছে, ঠিক আছে। শুধুমাত্র তথ্য ইনফরমেশন দেওয়া নয়, ওকে। তো অপশন বি হলো কি কারেক্ট অ্যান্সার। কে বলেছিলেন? একদম থর্ন। একদম নিচে কোনটাকে ক্লায়েন্ট সেন্টার্ড কারিকুলাম বলা হয়? নন ডিরেক্টেড, ওকে। আচ্ছা, এটা কি একই কোশ্চেন দুবার চলে এসছে কি?
না, আলাদা আছে। অপশন বি জোন্স। ক্রো অ্যান্ড ক্রোয়েরটা আপনারা মাথায় রাখবেন। ক্রো অ্যান্ড ক্রো কি বলেছিল যে তার লাস্ট লাইনটা কি, ক্রো অ্যান্ড ক্রোয়ের লাস্ট লাইনটা কি ছিল যে আপনাদের অর্থাৎ ইন্ডিভিজুয়াল হেল্পস টু সলভ দেম, ঠিক আছে, সলভ দেয়ার প্রবলেম। আর এখানে কি বলেছে যে এর যেটা লাস্ট লাইন রয়েছে অর্থাৎ এখানে ওটাতে ইন্ডিভিজুয়ালের ওপর ইন্ডিভিজুয়ালকে রেডি করার কথা বলা হয়েছিল। আর এখানে কি বলেছে যে গাইডেন্স ইজ দ্য হেল্প গিভেন বাই ওয়ান পার্সন টু অ্যানাদার, অর্থাৎ এখানে কি বলছে গাইডেন্স এমন একটা বিষয় যেখানে সে কি করছে না একজন মানুষ অপর একজন মানুষকে সাহায্য করছে, অর্থাৎ ওয়ান পার্সন টু অ্যানাদার মাথায় রাখবেন। এটাকে বলেছিল জোন্স। Okay, making choice, adjustment, and in solving problem. Given advice one person to another in making choice, এটা কে বলেছিল আপনাদের জোন্স। ওকে, টু গাইড শব্দটির অর্থ গাইড মাথায় রাখবেন। গাইড শব্দটির অর্থ পরিচালনা করা। গাইডেন্স শব্দটি এসেছে মূলত টু গাইড এই শব্দটা থেকে, ঠিক আছে। এবং এই গাইড টু গাইড এই কথাটার অর্থকে নির্দেশনা দেওয়া, পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা, তিনটেই, ঠিক আছে, মাথায় রাখবেন একটু এটা। ম্যাডাম সি নাম্বারটা অপশনটা একটু এক্সপ্লেইন করবেন। গাইডেন্স কথাটার অর্থ কি বলেছে যে ফার্স্ট হলো কি একটা পরিচালনা করা, নেক্সট নির্দেশনা মানে আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি, পরিচালনা করছে মানে সে কি চাইছে সেই অনুযায়ী আমি তাকে অ্যাডভাইস দেওয়ার ফলে সে সেইভাবে পরিচালিত হচ্ছে, এবং নিয়ন্ত্রণ করা। এখানে নিয়ন্ত্রণ কথাটার অর্থ কি যে একজন যে স্টুডেন্ট বা যিনি ধরুন গাইডেন্সের জন্য এসেছে, এবার আমি কি করলাম তার বিষয় তার ভাবনা চিন্তাটাকে ধরুন কেউ এসে হয়তো আমাকে এমন কিছু গাইডেন্স মানে কি গাইডেন্সের একটা দিক কি যে আমি আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী বা ধরুন আমার যেটা মনে হচ্ছে যে না এইটা হয়তো এখন বাস্তবে এখন হয়তো এই বিষয়গুলো চলছে, ঠিক। এবার আমি আপনাকে দেখছি যে আপনি হয়তো খুব উঁচু পর্যায়ে কিছু বলছেন বা খুব নিচু পর্যায়ে কিছু বলছেন, তো আমি আপনার যে ইমোশনস আপনার যে ভাবনা চিন্তা সেটাকে আমি কি করার চেষ্টা করব, কন্ট্রোল করার। যে না আপনি আমি যখন আপনাকে গাইডেন্স দিচ্ছি বা গাইড করছি মানে আমি আপনাকে নিয়ন্ত্রণে রাখছি। আপনি আপনার ইমোশনস আপনার যে ভাবনা চিন্তা আপনার যে মেন্টাল হেলথ সেগুলোকে আমি কি করব না কন্ট্রোল করব এবং আমি পরিচালিত করব এবং আমি নির্দেশ দেব, ঠিক আছে। তো গাইড শব্দটার অর্থ আপনি যদি এমনিও গাইড ধরুন আপনি এমনি গাইডেন্সের কথা বাদ দিন, এমনি যে গাইড সেই গাইডের কাজ কি, তারা কি করে তার হাতেই তো থাকে যে সে কি দেখাবে সে কি না দেখাবে, সে আপনাকে কতটা বলবে সে আপনাকে কিভাবে বলবে, ঠিক। তো এইটা হলো আপনার নিয়ন্ত্রণ করাকে বোঝাতে চেয়েছে। ওকে, এবার আমরা ধীরে ধীরে চলে আসছি কিসে না আমাদের একটি শ্রবণ এবং দর্শনমূলক গণমাধ্যম কি, যেটা বেতার বা আমরা যদি বলি যেটা আপনাদের রেডিও, বেতার মানে রেডিও। রেডিও কি করে মূলত আপনাদেরকে শুধুমাত্র সাউন্ড অর্থাৎ শুধুমাত্র শ্রবণ, ঠিক আছে। সংবাদপত্র শুধুমাত্র দেখা। ওভারহেড প্রজেক্টর কি করে কেবলমাত্র আপনাদেরকে কি করে দেখাতে, অর্থাৎ জাস্ট ওখানে কোনো সাউন্ড বা ওই বিষয়টা থাকে না, জাস্ট প্রজেক্ট করতে শুধুমাত্র দেখাতে সাহায্য করে, ঠিক আছে। দূরদর্শন কি যে ওভারহেড প্রজেক্টরে কিন্তু সাউন্ড সিস্টেম আলাদা ভাবে আপনাকে রাখতে হবে যদি আপনি কিছু দেখাতে চান। ওভারহেড প্রজেক্টর মানে শুধুমাত্র প্রজেক্ট করছে আপনাকে, ওখানে কিন্তু সাউন্ডের কোনো ব্যাপার থাকে না। আর দূরদর্শন কি আপনার সাউন্ড প্লাস আপনার দর্শন দুটোই। এটি ব্যয় সাপেক্ষ গণমাধ্যম, ভীষণ সহজ বাচ্চাদের কোশ্চেন এগুলো, এই পৃষ্ঠে এইটুকুটা রয়েছে এই পার্টটুকুটা খুবই সহজ। এটি ব্যয় সাপেক্ষ হলো দূরদর্শন, কারণ ক্লাব বলে কোনো গণমাধ্যম হয় না, ঠিক। গণমাধ্যম হয় মাস মিডিয়া, আমরা জানবো এবার যে মাস মিডিয়া কি কাকে বলে। সংবাদপত্র এটাও ব্যয় সাপেক্ষ না, বেতারটাও না, কিন্তু দূরদর্শনটা কি হয় আপনাদের
মোস্ট বেসিক্যালি কস্টলি হয়ে থাকে। গণশিক্ষা হলো গণ অর্থাৎ মাস, শিক্ষা মানে এডুকেশন, গণশিক্ষার অর্থ হলো জনগণ, কথাটা মাথায় রাখবেন, জনগণ মানে সকলের জন্য শিক্ষা। ওকে, ফার্স্ট স্যাটেলাইট টেলিভিশন, আমাদের ভারতবর্ষে প্রথম স্যাটেলাইট টেলিভিশন স্থাপিত হয়েছিল 1949 সালের 15ই সেপ্টেম্বর। কত বললাম? 1949 সালের 15ই সেপ্টেম্বর। এবং এটি মূলত এর হেল্পার কে ছিল? এই স্যাটেলাইট বাই টেলিভিশন টা চালু করার পেছনে কার হাত ছিল? ইউনেস্কো। আপনারা প্রত্যেকেই নাম শুনে হবেন। ইউনেস্কো মূলত, ইউনেস্কো সহায়তাতে এই স্যাটেলাইটটা মূলত স্থাপন করা হয়েছিল। এবং এই টেলিভিশনের মাধ্যমে কি করা হতো? মূলত স্বাস্থ্য, সড়ক, ট্রাফিক এইগুলো সম্পর্কে মানে সপ্তাহে দুবার করে দিনে 1 ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করা হতো। মাথায় রাখবেন, সপ্তাহে মাত্র 2 বার দিনে 1 ঘন্টা করে এই আপনার স্বাস্থ্য, আপনার সড়ক পথ, আপনার নাগরিক হিসেবে কি কর্তব্য, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হতো। ঠিক আছে ম্যাম 59 হবে না? 59ই তো বললাম, 1959, 1959। আমি কত বললাম আপনাদেরকে? 49 বলেছিলেন। ম্যাম 49 বলেছে। সরি, 59। সরি, হ্যাঁ 59, 1950, এই জন্য বাংলায় বলি না। 1959 সালের 15ই সেপ্টেম্বর মূলত আপনাদের এই স্যাটেলাইটটার কথা বলা হয়েছিল। এবং তারপরে এটাকে স্কুল লেভেলের জন্য আনা হয়েছিল। সেটা আনা হয়েছিল 1961 সালে, 1961। ঠিক আছে, এটা মূলত স্কুল এডুকেশন টেলিভিশনেও একটা প্রকল্প হিসেবে আনা হয়েছিল। ঠিক আছে, এবং তারপরে আবার মানে প্রথম মানে বড়ভাবে আমি যদি বলি, একটা টেলিভিশনকে স্যাটেলাইট হিসেবে বড়ভাবে চালু করা হয়েছিল, ওটা হলো 1972। তাহলে 3টে আমি বললাম। একটা প্রথম টেলিভিশন যেটা হয়েছিল স্যাটেলাইট টেলিভিশন, সেটা হয়েছিল আপনাদের 1959। তারপরে যেটা আপনাদের ইউনেস্কো করেছিল 1959, 15 সেপ্টেম্বর। তারপরে 1961-এ যেটা স্কুল এডুকেশন টেলিভিশন নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল। এবং তারপরে বড় করে মানে মুম্বাইতে একটা টেলিভিশন স্টেশন খোলা হয় আমি বলতে পারি, সেটা হয়েছিল 1972। ঠিক আছে, তারপর আপনার 73-তে শ্রীনগরে, 75-এ কলকাতায়, এরকম আসতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এবার একটু জাস্ট আপনাদেরকে মাস মিডিয়া সম্পর্কে একটু জাস্ট কনসেপ্ট দিয়ে দিচ্ছি। ম্যাম স্কুল এডুকেশনের স্যাটেলাইট টেলিভিশনটা ওটা কত সাল বললেন? 1961। ওকে ম্যাম। আচ্ছা, এবার আমি একটু জাস্ট আপনাদেরকে মাস মিডিয়া সম্পর্কে একটা জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে মাস মিডিয়া কি, কাকে বলে। প্রথম কথা হলো মিডিয়া কি, আপনাদেরকে এটা জানতে হবে। মিডিয়া শব্দটি কিসের ডেট আমি বুঝতে পারলাম না, তাপসী আপনি কোনটার ডেটটা জানতে চাইছেন? আচ্ছা, মিডিয়া শব্দটি একটি মূলত ল্যাটিন শব্দ আপনাদের, যেটা মিডিয়া, আমি স্যাটেলাইটের ডেটটা জানতে চেয়েছিলাম, হয়ে গেছে। হ্যাঁ 15 সেপ্টেম্বর। ওকে, তো যেটা বলছি যে মিডিয়া শব্দটি ল্যাটিন শব্দ মিডিয়াম এর বহু বচন রূপ, যার অর্থ হলো কি একটি মাধ্যম যার মাধ্যমে কিছু প্রেরণা বা প্রচার করা যায়। অর্থাৎ মিডিয়া কথাটার অর্থ কি? এটা একটা মাধ্যম যার সাহায্যে আমরা কিছু প্রচার করছি। যে আমি যদি বলি হোয়াটসঅ্যাপ, এটা কি একটা মিডিয়া? সোশ্যাল মিডিয়া সেটা পরেকার কথা। আপনি যদি সোশ্যালটা বাদ দিয়ে দেন তাহলে আপনি কি বলছেন? মিডিয়া। ওকে, মিডিয়াটা আপনাদের কিছু তথ্য বা বিষয়বস্তু প্রচারণায় সাহায্য করে, যেমন সংবাদপত্র বলুন, পত্রিকা বলুন, রেডিও, টেলিভিশন, এটা কি করে? নানান সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করে। ওকে, এবার চলে আসছে কি মাস মিডিয়া। মাস মানে হলো কি প্রচুর সংখ্যায় মানে প্রচুর পরিমাণে জনসংখ্যা, এবং মিডিয়া মানে মাধ্যম। অর্থাৎ আমরা যখন কোনো তথ্য বা কোনো বিষয়বস্তু প্রযুক্তি
প্রযুক্তিকে কাজে লাগিয়ে বা আমি বলতে পারি যে মানে প্রচুর মানুষের কাছে যখন আমি পৌঁছে দিতে পারছি, সেটাকেই কি বলা হচ্ছে মাস মিডিয়া। অর্থাৎ আমার মাস মিডিয়াটার কথা কি, যে আমি যখন প্রচুর পরিমাণ লোকের কাছে কোনো একটা মাধ্যমের সাহায্যে সংবাদ পৌঁছে দিতে পারছি, সেটাকে বলা হচ্ছে মাস মিডিয়া। মাস মিডিয়া কি, এটা অল্প সময়ে ব্যাপক তথ্য পরিবেশন করে। আমার এই যে আমি এখন যে আপনাকে পড়াচ্ছি, এটাই জন্য আমি রেকর্ড করে জাস্ট ইউটিউবে ছেড়ে দিই, অল্প সময়ে কি করবে, অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ঠিক, একটা কিছু কাণ্ড ঘটলো, ভাইরাল হয়ে গেল, এখন খুব প্রচলিত হয়েছে ভাইরাল হয়ে যাওয়া। তো সেই ভাইরাল হয়ে গেল কিসের মাধ্যমে? গণমাধ্যমে। ঠিক, দূরবর্তী অঞ্চলে তথ্য পাঠাতে এবং দূরশিক্ষাতে সহায়তা করে। অবভিয়াসলি আমাদের এই যে ডিস্টেন্স এডুকেশন, আপনি আমি কিসে রয়েছি? অনলাইনে, ডিস্টেন্সে। আপনি কোথায়, আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন। ঠিক, তো দূরশিক্ষার ক্ষেত্রেও কি হয়, একটা আপনাদের আগে তো, এখন কি হয়েছে, এই গুগল মিট বা অনলাইন ক্লাসরুম, এই নামগুলো এখন এসেছে, কিন্তু আগে কি ছিল আমি আপনাদেরকে এটাও পড়াবো, যে এডুস্যাট, এডুকেশন স্যাটেলাইট। তখন স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে পড়ানো হতো। একটা করে হয়তো সপ্তাহে একদিন করে বা দিনে একটা করে ক্লাস হচ্ছে, এইরকম। তো আগে এই গণমাধ্যমে পড়াশোনা হতো। ঠিক আছে, এখন ধীরে ধীরে অনলাইন লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, ফ্লেক্সিবল লার্নিং, এই টার্মস গুলো এখন ধীরে ধীরে আসছে। ঠিক আছে, সহজে দলীয় শিক্ষায় পৌঁছতে পারে, বারবার ব্যবহার করা যায়, বাস্তবতা বৃদ্ধি করে, মনোভাব প্রভাবিত করে, দর্শককে অনুপ্রাণিত করে, ইজি পেশাগত তথ্য প্রদান করে। আপনাকে বিভিন্ন ধরনের, শুধুমাত্র শিক্ষাগতও না, আপনাকে নানান ধরনের, যে এই যে আপনাদের জাস্ট এই যে এসএসসির পরীক্ষা নেওয়া হবে, পেশাগত তথ্য তো কিসের মাধ্যমে জানতে পেরেছেন? সংবাদ, খবর। ঠিক, সচেতনতা ছড়ানো এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া। এবার আপনাদের সিলেবাসে রয়েছে যে টাইপস অফ মাস মিডিয়া। টাইপস অফ মাস মিডিয়া কি কি? একটা হলো প্রিন্ট মিডিয়া, আরেকটা হয় কি ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া মানে যেগুলো আপনার কাছে প্রিন্ট আকারে থাকছে, যেমন ম্যাগাজিন বলুন, বই বলুন, নিউজ পেপার বলুন, এটাকে কি বলা হচ্ছে? প্রিন্ট মিডিয়া। আরেকটা কি চলে আসছে? ইলেকট্রনিক মিডিয়া। অর্থাৎ এই যে গ্যাজেটের সাহায্যে যখন আমি ইলেকট্রনিক ডিভাইসকে কাজে লাগিয়ে পড়াচ্ছি, তখন সেটাকে কি বলা হচ্ছে না? ইলেকট্রনিক মিডিয়া। আচ্ছা, ই লার্নিং, ইলেকট্রনিক মিডিয়া, তারপরে আর কি মোবাইল লার্নিং, এই কনসেপ্ট গুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। ঠিক আছে, ই মিডিয়া এটা একটা মাধ্যম। আমরা আজকে কিন্তু মাধ্যম পড়ছি, আমরা লার্নিং এর টাইপস পড়ছি না। আপনাদের লার্নিং এর টাইপস নেইও, এটা কি রয়েছে? মাধ্যমের টাইপস। আর ই লার্নিংটা কি? ওটা একটা শিখনের ধরন। এই যে আপনি অনলাইনে যে পড়ছেন, অনলাইনে যে শিখছেন, ওটাকে বলা হচ্ছে ই লার্নিং। ইলেকট্রনিক ডিভাইসকে কাজে লাগিয়ে আপনার যখন লার্নিং হচ্ছে। ঠিক আছে, আর এটা হলো মিডিয়া, যে আপনার টেলিভিশন বলুন, এই যে কম্পিউটার, এই যে কম্পিউটারের সাহায্যে আপনি যে পড়ছেন, এই মিডিয়াটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আর আপনার যেটা শিখন হচ্ছে, সেটাকে কি বলা হবে? ই লার্নিং। আপনি যখন কোনো গ্যাজেটকে কাজে লাগিয়ে, কোনো মিডিয়াকে কাজে লাগিয়ে পড়ছেন, ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে, তখন সেটা হয়ে যাবে ই লার্নিং। ওকে, এর মধ্যে কি রাখছে? ফিল্মস থাকছে, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট থাকছে। ঠিক আছে, আমরা যে মেটেরিয়ালস গুলো লার্ন করি, সেটা কি, এটা লার্নিং। আচ্ছা, না মেটেরিয়ালস না, আপনার যে শিখনটা হচ্ছে, আপনি যা কিছু শিখছেন, সেটাই লার্নিং। ঠিক কিনা? তো এই লার্নিংটা কিসের মাধ্যমে শিখছেন সেটা ডিপেন্ড করছে। আপনি যখন অনলাইনে শিখছেন, সেটা হয়ে যাচ্ছে অনলাইন লার্নিং। আপনি যখন ইন্টারনেটের সাহায্যে বা ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে শিখছেন, তখন সেটা হয়ে যাচ্ছে ই লার্নিং। ঠিক আছে, ওকে। আর মিডিয়া মানে মাধ্যম, বারবার করে আমি বলছি, যেখানে আমরা রেডিও অর্থাৎ বেতার, টেলিভিশন মানে দূরদর্শন, কম্পিউটার, ইন্টারনেট, এইগুলোকে কাজে লাগিয়ে বা এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আমরা শিখে থাকি। ওকে, এবার প্রিন্ট মিডিয়া বলতে কি, আমি অলরেডি বললাম, যেগুলো আমাদের, অর্থাৎ যে ওগুলো আমাদের প্রিন্ট আকারে থাকছে এবং যার মানে এখানে অর্থনৈতিক সাশ্রয় ঘটে এবং এটা মূলত প্রথাগতভাবে শিক্ষাদান পদ্ধতিতে ব্যবহার করা হয়। যে বই আপনার কি, যেটা আপনাদের নর্মাল, এই ক্ষেত্রে আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কিচ্ছু লাগবে না, আপনি ক্লাসে যাচ্ছেন, বই নিয়ে যাচ্ছেন, ওটাকে কি বলা হচ্ছে? প্রিন্ট মিডিয়া। ওকে, এবং এর অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয় হয়। ঠিক, ইলেকট্রনিক মিডিয়ার বৈচিত্র্য এবং নতুনত্ব শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করে, কল্পনা শক্তি জাগায় এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এক্স্যাক্টলি, আপনাদেরকে কি করবে? আপনাদের
ও আচ্ছা, এবার চলে আসছে কি আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে। ইলেকট্রনিক মিডিয়াতে কি করছে, আপনাদের মনোযোগ, এই যে আমি আপনাদের সামনে ভিজুয়ালি রয়েছে, আপনার ক্লাসে আমি ধরুন নর্মাল বই নিয়ে গিয়ে আপনাকে লেকচার দিচ্ছি, আর আমি আপনাকে এরকম একটা পিপিটির মাধ্যমে পড়াচ্ছি, কোনটাতে আপনার মনোযোগ থাকবে? অবভিয়াসলি এটাতে। কোনটাতে আপনার কল্পনা শক্তি হবে? অবভিয়াসলি যেটা আপনার সামনে ভিজুয়াল ওয়েতে থাকছে। এর ফলে কি হয়, আপনার শিক্ষকের কাজের চাপ কমে যায়। প্রিন্ট মিডিয়া মানে কি, আপনার লিখিত অবস্থায় থাকছে, যেখানে কি হয় যে একজন শিক্ষক নোট তৈরি করছে, ক্লাসে নোট দিচ্ছে, বোর্ডে লিখছে, অনেক খাটনি বেড়ে যাচ্ছে, যেগুলো আপনার প্রিন্ট আকারে থাকছে। এবং এই প্রিন্ট আকারে যেগুলো থাকছে সেগুলোতে কি হচ্ছে, অর্থ সাশ্রয় হচ্ছে আমার। এবং আমি যদি বলি এর ডিসঅ্যাডভান্টেজ, প্রিন্ট মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজ কি, তাপসী যদি আমি বলি, তাহলে কি হবে যে এইখানে আমরা দূরশিক্ষাকে কিন্তু কোথাও না কোথাও পিছনে ফেলে দিচ্ছি, ডিস্টেন্স এডুকেশন। এখন যদি আমাদের ইলেকট্রনিক মিডিয়া না থাকতো তাহলে আপনারা হারগিজ মানে ক্লাস করতেই পারতেন না। তো ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কি হয়, আপনাদের চাপ কমিয়ে দিচ্ছে, আপনাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিক্ষাদান সম্ভব হবে, যে নানান রকম ভাবে শিক্ষকরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন। এটি শিক্ষণ শেখার প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে যুক্ত থাকতে এবং মনোসংযোগ ধরে রাখতে সাহায্য করে। অবভিয়াসলি প্রিন্ট মিডিয়ার অসুবিধাও আমি লিখেছি প্রিন্ট মিডিয়ার অলরেডি, যে সাক্ষরতার দক্ষতা আবশ্যক। ওই যে একজন যিনি বলেছেন যে ইংলিশ ভার্সনে কেন পিপিটি, ঠিক আছে, তাহলে ইংলিশ ভার্সনে তার বুঝতে হয়তো কোথাও না কোথাও অসুবিধা হচ্ছে। এবার আমি যখন আমার পিপিটিটা ধরুন আমি শুধুমাত্র আপনাদেরকে বই দিলাম ইংলিশ ভার্সনে, তখন কি হলো, আপনার বুঝতে অসুবিধা হলো, আপনি পড়তে পারলেন না, আপনার মধ্যে যদি মিনিমাম ভাষাগত জ্ঞানটা না থাকে। কিন্তু আমি যদি আপনাদেরকে এই যে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বা আমি আপনাদেরকে বাংলা ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজ আপনাদের সামনে তুলে ধরছি, আমি ট্রান্সলেট করে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে, সুবিধা হচ্ছে আপনাদের কাছে বুঝতে। এর একটি একমুখী যোগাযোগ পদ্ধতি। প্রিন্ট মিডিয়া মূলত কি আপনি পড়ছেন একমুখী, শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণে উৎসাহ পায় না, তারা বই পড়ে কোনো বা নিউজ পেপার পড়ে বা ম্যাগাজিন পড়ে সেরকম সকলে উৎসাহ পায় না, কোনো মিথস্ক্রিয়া নেই, এবং না সাক্ষাৎ স্বয়ং এগুলো পড়ার কোনো দরকার নেই। আপনার জাস্ট একবার ফুল ফর্মটা দেখে নিতে পারেন এবং কত সালে হয়েছিল, 2017 সালে এসেছিল, এটা একবার মাথায় রাখবেন। এবং মুক্স এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, তো ওটা একবার জাস্ট আপনারা নামটা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাদের জাস্ট মাস মিডিয়া রয়েছে, টেকনোলজির কোনো পেপার আপনাদের কিন্তু নেই। নেক্সট টাইপস অফ মাস মিডিয়ার মধ্যে রয়েছে কি, এগুলোকে আমরা এবার এক্সপ্লেন করবো এক এক করে। ফার্স্ট চলে আসছে কি আমাদের ইটিভি বা শিক্ষামূলক টেলিভিশন। শিক্ষামূলক টেলিভিশন কি বলছে, যে ইটিভি মূলত আপনাদের এটা ওই যে আমি বললাম না স্যাটেলাইট, একটা বললাম টেলিভিশন, ওখানে স্যাটেলাইটকে কাজে লাগিয়ে আপনাদেরকে পড়ানো হতো। আর ইটিভি হলো কি, এটা একটা শিক্ষামূলক টেলিভিশন, যেখানে মূলত বিভিন্ন ধরনের শেখার বিষয়বস্তুগুলো কি করা হবে না আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে। অর্থাৎ সিনেমার মাধ্যমে সরাসরি শিক্ষাদান করা হবে ইটিভি, ঠিক আছে। এই প্রোগ্রামের ধরনগুলো কি কি, এখানে স্বকথন অর্থাৎ মোনোলগ টাইপের হয়, এখানে একজন বক্তা ব্যাখ্যা দেবে চিত্র এবং দৃশ্যের মাধ্যমে। ডায়লগ অর্থাৎ দুই বা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ পরিচয়, যে পডকাস্ট বা আমরা যদি বলি যেটাকে পডকাস্ট। ইন্টারভিউ, এখানে আপনার ইন্টারভিউ একজন বিশিষ্ট নামী কাউকে, হয়তো আমি দেখাচ্ছি আগে স্লাইডটা আরেকবার, একটু দাঁড়ান, হয়তো বিশিষ্ট কোনো কাউকে নিয়ে আসলো তাদের টিভি শোতে, এবং তারা কোনো বিষয় সম্পর্কে হয়তো টপিক সম্পর্কে হয়তো বলছে। এখন দেখবেন আপনাদের বিভিন্ন ইউটিউবে পডকাস্ট বা ভডকাস্ট গুলোতে আসে, ঠিক আছে। এডুকেশনাল টেলিভিশন, ইটিভির ফুল ফর্ম হলো এডুকেশনাল টেলিভিশন, ওকে। এখানে বিভিন্ন ধরনের ফোন ইন প্রোগ্রাম বা কুইজ, নাটক, সিমুলেটেড ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম, এইটা সম্পর্কে আমি একটু বলি। ভার্চুয়াল ক্লাসরুম মানে এই যে আপনাদের অনলাইনে আপনারা যখন পড়ছেন, এবং এটাকে কি মনে হচ্ছে আপনি যখন ভার্চুয়ালি পড়ছেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি কি করছেন, দেখতে পাচ্ছেন জিনিসগুলোকে সামনে থেকে, যখন দেখতে পাচ্ছেন তখন সেটাকে কি বলা হয়, যে ভার্চুয়াল ক্লাসরুম,
অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে যখন ভার্চুয়ালি কোনো ইলেকট্রনিক ডিভাইস কাজে লাগিয়ে পড়ছেন, এবং এই যে আমাদের যেটা গুগল মিটে একটা ক্লাস হচ্ছে, এটা তো একটা ক্লাসই, কিন্তু এটা কিসে হচ্ছে? ভার্চুয়ালি, অর্থাৎ অনলাইনে। এটাকেই বলা হয় কি ভার্চুয়াল ক্লাসরুম। এবং আমি এর সাহায্যে আমি আপনাদেরকে আরো দুটো টার্ম একটু জানাবো। একটা হলো, আমি ইংরেজিতেই জানাচ্ছি কারণ এর বাংলা আমি কোথাও কোনো টার্ম পাইও নি এবং আমি জানিও না সত্যি কথা বলতে। একটা হলো সিনক্রোনাস এবং আরেকটা হলো অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, দুটো টার্ম, SYNCHRONAS, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। এই সিনক্রোনাস কথাটার অর্থ হলো এই যে আপনারা লাইভ ক্লাস করছেন, একই সময়ে আপনি সেম টাইমে যখন আপনি যখন সেম টাইমে ক্লাস করছেন, সেটাকে বলা হচ্ছে কি আপনাদের সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাসটা কি, আপনি রেকর্ডেড ক্লাস হয়তো দেখছেন, অর্থাৎ লাইভ নয়, আপনি আপনার সময় মতো, আপনি আপনার পছন্দ মতো টাইমে আপনি লাইভ রেকর্ডেড ক্লাস দেখছেন। এটাকে কি বলা হয়? অ্যাসিনক্রোনাস লার্নিং। এই টার্ম দুটো একটু ইম্পর্টেন্ট, আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ইমেল, হোয়াটসঅ্যাপ না, আপনাদের আপনি যদি ইমেল, আপনাকে যদি ইমেল, হোয়াটসঅ্যাপ এগুলো বেসিক্যালি অ্যাসিনক্রোনাস টাইপের। কেন? যে একজন পাঠালো, তার সময় মতো সে করলো। আর এই যে লাইভ বা গুগল বা আপনি যদি বলুন এই ফেসবুক, ইউটিউবে যে লাইভ গুলো হয়, ওগুলো সিনক্রোনাস টাইপের। ওকে, যেটা আমাদের হচ্ছে। নেক্সট, রেডিও। রেডিও মূলত একটা কি শ্রবণযোগ্য মাধ্যম, এখানে মূলত আমরা শুনতে পাই, এবং এগুলোতে রেডিওর প্রযুক্তি কি 19 শতকের শেষের দিকে আবির্ভূত হয়েছিল এবং 20 শতকের শুরুর দিকে এটি শিক্ষাক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছিল। এটি অশিক্ষিত মানুষদের কাছেও সহজলভ্য। কেন? কারণ এখানে আমরা যেটা প্রিন্ট মিডিয়াতে যে সমস্যাটা দেখলাম, যে ওখানে যারা পড়তে জানে না তারা মূলত বুঝতে পারবে না, কিন্তু রেডিও কি, যারা শুনতে পাচ্ছে তারা অ্যাটলিস্ট, যদি তারা লেখাপড়া তাদের অক্ষর জ্ঞান না থাকে, কিন্তু তারা কথাটা শুনে তারা বুঝতে পারছে, ঠিক আছে? অর্থাৎ এটা ইলিটারেট মানুষদের ক্ষেত্রে খুব সহজলভ্য এবং এটি খরচ সাশ্রয়ীও, ঠিক আছে? রেডিও প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য কি, এটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সম্প্রচারিত হয়, এটা মূলত লাইভ হয়, ঠিক আছে? রেডিওটা মূলত আপনাদের লাইভ হয়, কোনো একটা জায়গা থেকে লাইভ আপনাদের দিচ্ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক ভাবে অনুষ্ঠান করা হতো, বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রচলন ছিল। এছাড়া দেখুন যে কিছু সম্প্রচার চলমান শিক্ষকের জ্ঞান, অর্থাৎ কি হাল, আচ্ছা হাল হাকিকাত এখানে হবে, বা হাল তাদের শিক্ষকদের জ্ঞান, তাদের বিষয় সম্পর্কে জানার জন্য সহায়তা করত। আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও প্রতি বছর একটি বার্ষিক পুস্তিকা প্রকাশ করে, যাতে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য প্রোগ্রামের বিবরণ থাকে, অর্থাৎ কোন প্রতিষ্ঠান কখন কোন টাইমে পড়াবে, বা ধরুন কোনো বিষয় সম্পর্কে হয়তো রেডিওতে বলবে, তো সেই জন্য তার রেডিও হিসেবে তার বার্ষিক একটা পুস্তিকা নির্ণয় বের করা হতো, সেটা কি ছিল না? আকাশবাণী, ঠিক আছে? এগুলো ভীষণ সহজ কনসেপ্ট, হ্যাঁ, এগুলো একদমই টাফেস্ট নয়। সংবাদপত্র জনগণকে নিরপেক্ষ এবং বিকৃতিহীন খবর প্রদান করে। তথ্য প্রচার হলো সংবাদপত্রের প্রধান কাজ। সংবাদপত্র হলো প্রাথমিক গণমাধ্যম, যেটা একদম কম খরচে পাওয়া যায়, এবং এটা মূলত কি আপনার না ইয়ার লাগবে না, যেটা ইয়ার লাগে, যেমন এডুস্যাট, এটা আমি আসবো এডুস্যাটের পরে, ওটা যেমন ইয়ার লাগবে, ঠিক আছে? এর কিছু আমি শিক্ষাক্ষেত্রে কিছু আপনাদের নাম আমি রেখেছি সংবাদপত্রের, ঠিক আছে? এই নামগুলো একটু আপনারা দেখে নিতে পারেন। বিদ্যা পেজেস, পাডিপুরা, ঠিক আছে, থোজিলা ভারাতা, ঠিক আছে, থোজিলা বিধি, এই কয়েকটা নাম রয়েছে আপনাদের। এই সংবাদপত্রগুলো মূলত এডুকেশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলে আসছে কি জার্নাল। আপনারা যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, তারা মূলত এই জার্নাল নামটা শুনে হবেন। এই জার্নালটা কি করে, যে আপনারা যারা মানে জানবেন যে ইউজিসি কেয়ার লিস্টের জার্নাল হয়, অর্থাৎ এইটা কি, এটা একটা নির্দিষ্ট সময়ে আপনাদের ইউজিসি মানে যারা হায়ার এডুকেশন যেটা আপনাদের রেগুলেট করে, সেই ইউজিসি কি করে, ইউজিসির আন্ডারে কিছু জার্নাল রয়েছে, অর্থাৎ কিছু আপনাদের আমি বলতে পারি যে কিছু প্রশিক্ষিত আপনাদের মানে প্রকাশক, এক্স্যাক্টলি প্রকাশক রয়েছে, ঠিক আছে?
তো এখান থেকে কি হয় যে একটা নির্দিষ্ট সময়ে, দেখুন মাসিক বা 3 মাসে বা বছরে 2 বার একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনাদের বিভিন্ন ধরনের জার্নাল বেরোয়, ঠিক আছে। জার্নাল একটি কি গবেষণা ভিত্তিক প্রবন্ধ সংকলন। এখানে মূলত কি হচ্ছে, আপনাদের গোটা এডুকেশন সেক্টরে যে সমস্ত রিসার্চ হচ্ছে বা বিভিন্ন যারা গবেষক রয়েছেন, যারা অধ্যাপক রয়েছেন, যারা বিভিন্ন শিক্ষকরা রয়েছেন, তারা কি করে যে তাদের এডুকেশন ফিল্ডে আরো উন্নতি করার জন্য নানান ধরনের গবেষণা বা রিসার্চ করছে, ঠিক আছে। এবং সেই রিসার্চ আর্টিকেলস গুলো বা সেই রিসার্চের লেখাগুলো তারা এই জার্নাল বা আমরা যেটা ওই রিতা পাবলিকেশন বলি না, ঠিক আছে, এক্স্যাক্টলি শোধগঙ্গা, এর শোধগঙ্গা, ওখানে মূলত আপনাদের রিসার্চ থিসিস জমা হয়, ঠিক আছে, শোধগঙ্গা যেটা। আর এইটা কি জার্নাল আলাদা, জার্নাল শোধগঙ্গাটা জার্নাল নয়, শোধগঙ্গা একটা আপনাদের প্ল্যাটফর্ম যেখানে যারা রিসার্চ করছে তাদের রিসার্চ থিসিস গুলো ওখানে জমা রাখা হয়। আর জার্নাল হলো যে আপনি কিছু একটা পাবলিশ করতে চাইছেন, যে আপনি ইউজিসি কেয়ার লিস্টের আন্ডারে আপনার আপনি একটা ধরুন আপনি মেন্টাল হেলথ এবং হাইজিনের উপর একটা ছোট রিসার্চ করেছেন যে ক্লাস 7 এর বাচ্চাদের বা ক্লাস 11-12 এর বাচ্চাদের মেন্টাল হেলথ কিরকম, তার উপর আপনি কি করেছেন, একটা গবেষণা করেছেন এবং সেই গবেষণাটা আপনাকে পাবলিশ করতে হবে। তো তাহলে আমরা জানবো কি করে, আপনার নামে ওই কাজটা আপনার নাম দিয়ে পাবলিশ করতে হবে, ঠিক যেমন আমরা বইয়ে লিখি, আমরা বইয়ে লিখি, তো ঠিক ওই রকমই যখন আমাদের গোটা বিশ্বব্যাপী প্রত্যেকে পড়তে পারবে, ওটাকে কি বলা হচ্ছে, জার্নাল, ঠিক আছে। এটি একটি গবেষকের সাফল্য এবং কর্মদক্ষতা অনেকাংশে নির্ভর করে এবং আপনি কত ভালো জার্নাল থেকে আপনার পাবলিকেশন করেছেন বা প্রকাশ করেছেন সেটা কি করবে, আপনার গুণমান কত ভালো রয়েছে সেই অনুযায়ী কি হবে, আপনার পেশার উপরেও কিন্তু এফেক্ট করবে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, ধরুন আপনি কলেজে, স্কুলে দেখা হয় না, আপনি যখন কলেজে ইন্টারভিউ দিতে যাবেন, যদি কারোর ইচ্ছে থাকে যে আমি কলেজে পড়াবো, তো সেক্ষেত্রে কি হবে, ওই যে জার্নাল গুলো বেরাবে সেখানে নাম্বার দেওয়া হয়। সব থেকে বেশি আপনাদের একটা জার্নালে 2 নাম্বার দেওয়া হতে পারে, মানে টোটাল 6 নাম্বার আপনাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। আপনার যত পাবলিকেশন থাকবে, যত ভালো টপিক থাকবে, যত ভালো জার্নাল হবে, নানান পাবলিকেশন থাকবে, নানান জার্নাল থাকবে, ঠিক আছে, সেখান থেকে যত ভালো হবে সেই অনুযায়ী আপনারা নাম্বার পাবেন এবং সেই অনুযায়ী আপনাদের এপিআই স্কোরও বাড়বে। এপিআই স্কোর মানে যে আপনাদের যেটা ওই মাধ্যমিক, আপনাদের মাস্টার্স, আপনাদের নেটের নাম্বার সব মিলিয়ে একটা স্কোর তৈরি করা হয়, যেটা আপনাদের এসএসসির ক্ষেত্রেও হবে, যে আপনি এক্সপিরিয়েন্স পেয়েছেন কত, আপনার কত এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার মাধ্যমিকের নাম্বার কত, আপনি কত নাম্বার পেয়েছেন, তো এই হিসেবে আমাদেরকে একটা স্কোর দেওয়া হয়, তো সেটাকেই বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের বাড়ানোর জন্য, সেই নাম্বার বাড়ানোর জন্য এই জার্নালে পাবলিকেশন খুব দরকার, যারা কলেজের ক্ষেত্রে যদি পরবর্তীকালে কেউ যেতে চায়, ঠিক আছে। হ্যাঁ, এর ফুল ফর্ম হলো একাডেমিক পারফরমেন্স স্কোর, এপিআই না, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স, স্কোর নয়, ইন্ডেক্স, ওকে, একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। নেক্সট কি বলেছে, বেশিরভাগ জার্নাল প্রবন্ধ, এটা কি হয়, পিয়ার রিভিউড, যেটা আমি বললাম যে ইউজিসির পিয়ার রিভিউ অর্থাৎ সহ গবেষকদের দ্বারা পর্যালোচিত, অর্থাৎ যারা গবেষণা করে তারা মানে প্রচুর প্রচুর পাবলিকেশন তো বেরাতেই পারে, তো সেই পাবলিকেশন গুলো কোনটা ভালো, কেমন পাবলিকেশন করছে, যে আমি টাকা দিচ্ছি আর পাবলিশড হয়ে যাচ্ছে করলে হবে না। পিয়ার রিভিউড মানে যারা ভালো অধ্যাপক রয়েছে তারা লিটারালি জার্নালস গুলো সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যে কোনটা, কোন প্রকাশনীটা, আমি যদি একদম পাতির কথায় বলি যে কোন জার্নালটা বা কোন প্রকাশকটা ভালো, তাদেরকে কি করে না অ্যাফিলিয়েশন দেয়, কিন্তু যারা ভালো না তাদেরকে কি করে লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। তো সবসময় পিয়ার রিভিউ জার্নালে কি করতে হয় না, পাবলিশ করতে হয়, ঠিক আছে, যে কোনো ভুলভাল জার্নালে পাবলিশ করা যায় না। মূল গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়, এইগুলো মূলত গবেষণার উপর, আপনার রিসার্চ ওরিয়েন্টেড পেপার হয়ে থাকে, বর্তমান বৈজ্ঞানিক এবং শিক্ষাগত অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দেয়, আপনাদের বর্তমানে কি ধরনের কাজ চলছে, শিক্ষাক্ষেত্রে কি ধরনের উন্নতি করা যায় তার উপর গুরুত্ব দেয়, অন্যান্য কাজকে উদ্ধৃত করে সূত্র সহ থাকে, এবং এটি হতে পারে প্রিন্ট ভার্সনে, অনলাইনে এবং উভয় মাধ্যমে। অর্থাৎ আপনি যখন আপনাকে যে কাজটা করতে হবে এই পুরোটাই কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে, প্রথম কথা, ঠিক। আপনি যখন অনলাইনে করবেন তারপর সেটা আপনি অ্যাজ এ প্রিন্ট আপনার কাছেও রাখতে পারেন, ঠিক আছে, এবং আপনার শুধু অনলাইনেও থাকতে পারে, যে কোনো মাধ্যমেই থাকতে পারে,
আমাদের শিক্ষাক্ষেত্রে কি এর গুরুত্ব রয়েছে? শিক্ষামূলক জার্নাল শিক্ষক এবং শিক্ষার্থীদের নতুন প্রবণতা, অর্থাৎ কি চলছে আমাদের এখন, কি কি ধরনের আরো আবিষ্কার করা যেতে পারে, কি কি আপনি যখন 5টা বই পড়বেন যে কি কি ধরনের রিসার্চ হচ্ছে আপনাদের সমাজে, তখন কি হবে, আপনাদের সচেতনতা বাড়বে এবং আপনাদের মাথায় নতুন কোনো আইডিয়া আসবে। ঠিক আছে, এই জার্নালগুলোর কাজই এটা, নতুন প্রজন্মদেরকে কি করা, যে শিক্ষাদানের পদ্ধতির পরামর্শ দেওয়া, শিক্ষার্থীদের আরো ভালোভাবে শিখতে সহায়তা করা এবং তাদের বিষয়ের ভেতর এবং বাইরে নতুন জ্ঞান অর্জন করা। অর্থাৎ আপনার এডুকেশনেই আপনি যদি দেখেন না, এত এত বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন যে কত রিসার্চ হচ্ছে চারিদিকে। ঠিক আছে, নেক্সট চলে আসছে আমাদের সোশ্যাল মিডিয়া। এটা ভীষণ, এটা পড়ানোরই কোনো দরকার নেই, যেটা আমাদের সোশ্যালি, অর্থাৎ আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল ডক, গুগল ক্লাসরুম, টুইটার, ফেসবুক, এগুলোর সাথে কি হচ্ছে, আমাদের আলোচনা অর্থাৎ সহযোগিতা, আপনাদের মিথস্ক্রিয়ার ভাবকে আরো বাড়িয়ে তুলছে। ঠিক, এই নামগুলো রয়েছে। এর মধ্যে কিছু কিছু শিক্ষামূলক ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার নাম আমি রেখেছি, আপনারা মাথায় রাখবেন। EDX, ইউডেমি, কোর্সেরা, লার্ন নেক্সট, একাডেমি আর্থ এবং খান একাডেমি। ঠিক আছে, এই কয়েকটা শিক্ষামূলক ওয়েবসাইটের নাম আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আগের স্লাইডটা তো আমি অনেকক্ষণ ধরে দেখিয়েছি সঞ্জয়। আচ্ছা, এবার আপনাদের আসছে আমি আরেকটা, যেটা মেইন টপিক, এটা আমি বাংলাতে কোথাও পাইনি আর আমি ট্রান্সলেট করারও সময় পাইনি, কারণ ট্রান্সলেট করে একটা ভীষণ বিচ্ছিরি আসছিল। ঠিক আছে, আমার কাছে বাংলাতে এটা নেই, তো আমি ইংরেজিতেই আপনাদেরকে রেখেছি। আমি আপনাদেরকে ট্রান্সলেট মানে বলে দিচ্ছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সমস্যা হবে না আশা করছি। এডুস্যাট কি? আচ্ছা দেখুন, ওকে, নেক্সট চলে আসছে আমি এডুস্যাট বা এডুকেশনাল স্যাটেলাইট। ওকে, এটা মাথায় রাখবেন। এইটা কি? এটা হলো মূলত এক ধরনের আপনাদের শিক্ষামূলক স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কি আপনারা জানবেন যে আমাদের যে আমাদের অরবিট গুলো রয়েছে, অরবিট বলতে আমাদের যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষগুলোতে কি করা হয়, যে আমাদের তো পৃথিবী তো ঘুরছে, ঠিক, তো সেইখানে কি করা হয় আমাদের আগে, এখন তো আমাদের এই যে কখন কি হবে, কি কোথায় কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু স্যাটেলাইট দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, তো এই স্যাটেলাইটের কাজ কি, ওখানে সবসময় স্যাটেলাইট রয়েছে। আপনারা যদি গুগল ম্যাপেও দেখেন, দেখবেন আপনাদের একটা অপশন থাকবে যে স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ ওপর থেকে ওভারঅল একটা আপনাদেরকে চিত্র দেয়। তো আগে কি হতো, এখন তো বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড হোক বা এই ধরনের ইন্টারনেট চলে এসেছে। আগে কি হতো, স্যাটেলাইটের মাধ্যমে, অর্থাৎ সেই মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইটকে কাজে লাগিয়ে আমাদের কি করা হতো, পড়াশোনা করানো হতো। ঠিক আছে, অনলাইন, প্রথম আমি যদি বলি, প্রথম অনলাইন শিক্ষার ব্যবস্থা এইভাবেই আসে। তো এডুস্যাট ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফুল ফেজ এডুকেশনাল স্যাটেলাইট, এবং এই স্যাটেলাইটটা হলো প্রথম, এডুস্যাট হলো ফার্স্ট, সব থেকে প্রথম আমাদের এডুকেশনের ক্ষেত্রে স্যাটেলাইট। ইটস ফার্স্ট অপারেশনাল flight took place on 28th September 2004 for the Satish Dhawan Space Center, শ্রীহরিকোটা। কোথা থেকে বললাম, এইটি মূলত আপনাদের এই যে স্যাটেলাইটটা, এটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে মূলত আপনাদেরকে লঞ্চ করা হয়েছিল এবং কাজে লাগানো হয়েছিল কত সালে না, 2004 সালের 28th সেপ্টেম্বর। ঠিক আছে, দ্য প্রজেক্টেড লাইফ অফ দ্য এডুস্যাট ইজ 7 to 10 years, এবং এই স্যাটেলাইটটার অস্তিত্ব বা এই স্যাটেলাইটটার আমি যদি বলি কাজ করেছিল কত বছরের জন্য, মানে মূলত ক বছরের জন্য কাজে লাগানো হয়েছিল, 7 থেকে 10 বছর। অর্থাৎ এই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে আপনাদের 7 থেকে 10 বছর পড়াশোনা করানো হয়েছিল। ইট ক্যান কভার হোল জিওগ্রাফিক্যাল ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সমস্ত গোটা জিওগ্রাফি, মানে গোটা এমন কোথাও বাদ নেই যেখানে
শিক্ষার আলো পৌঁছতে পারবে না। ধরুন আমি যদি আমার বাড়ির ছাদে লাগাই, তো তার তো একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, কিন্তু এই স্যাটেলাইটটা কি হবে যে গোটা অল ওভার ইন্ডিয়াতে কি করবে, এডুকেশন প্রোভাইড করবে থ্রু television. ঠিক আছে, EduSat is specially configured for an audio visual medium employing a digital interactive classroom and multimedia কি মাল্টিমিডিয়া মাল্টিসেন্ট্রিক সিস্টেম। কি বলছি যে এটা কি ছিল, মূলত অডিও ভিজুয়াল। ওই যে আমি বললাম যে টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে এই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে কি করা হতো, আপনাদেরকে পড়ানো হতো। ইটস প্রাইমারিলি meant for providing connectivity to the school, college and the higher level of education, and also support non-formal education including developmental communication. Non-formal education মানে আমরা জানি ডিস্টেন্স এডুকেশন। এবং এই স্যাটেলাইটকে কাজে লাগিয়ে কি করা হয়েছিল, যে আমাদের স্কুল এডুকেশন থেকে, কি বললাম, স্কুল এডুকেশন টু হায়ার এডুকেশন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে পড়ানো হয়েছিল। এবং এই স্যাটেলাইটটা আমাদের ডিঅ্যাক্টিভেট কবে হয়েছিল, 30 সেপ্টেম্বর 2010। 2004 সালের 20 সেপ্টেম্বর এটা লঞ্চ করা হয়েছিল, এবং 2010 সালের 30 সেপ্টেম্বর এটা কি করা হয়েছিল, ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, EduSat is a combination of two word, education এবং স্যাটেলাইট, অর্থাৎ শিক্ষা এবং স্যাটেলাইট, যেটা আমাদের মহাকাশে গিয়ে বা আমাদের ওভারঅল ইন্ডিয়ার একটা জিওগ্রাফিক্যাল মানে থ্রু ইন্টারনেট আপনাদেরকে পড়ানোর সুযোগ করে স্যাটেলাইটের মাধ্যমে। ঠিক আছে, ইন ইটস কিসের ডেট বলবো একবার বলুন। In its broad sense mean education through satellite obviously. Types of EduSat, মূলত তিন ধরনের এডুকেশনাল, মূলত দুই ধরনের এডুকেশনাল স্যাটেলাইট হয়ে থাকে। কিসের ডেট বলবো একবার বলবেন, যেটা এটা ডিঅ্যাক্টিভেট হয়েছিল এডুকেশনাল স্যাটেলাইট 30 সেপ্টেম্বর 2010। ঠিক আছে, আর এটা লঞ্চ করা হয়েছিল 2004 20 সেপ্টেম্বর। ওকে, এডুকেশন টাইপস অফ EduSat কি বলছে, RTO, এখানে মূলত দুই ধরনের এডুকেশনাল স্যাটেলাইট পাওয়া যায়। এক কি, RTO, রিঅ্যাক্টিভ অনলি টার্মিনাল, এই রিসিভ অনলি টার্মিনাল, অর্থাৎ এটা শুধুমাত্র ওয়ান ওয়ে ভিডিও আর ওয়ান ওয়ে অডিও, শুধুমাত্র শুনতে পাবে। এই স্যাটেলাইটটা কি করবে, এই স্যাটেলাইটটা কেবলমাত্র ওয়ান ওয়েতে হবে, কেবলমাত্র হয় শুনতে পাবে নয় দেখতে পাবে। ঠিক আছে, এবং যেটা SIT, স্যাটেলাইট ইন্টারেক্টিভ টার্মিনাল, এটা ওয়ান ওয়ে ভিডিও অ্যান্ড টু ওয়ে অডিও। এটা কি, এখানে একজন মাত্র শুধু দেখতে পাবে কিন্তু কথা দুজনেই বলতে পারবে। এটা ছিল SIT। ঠিক আছে, মূলত দুই ধরনের এডুকেশনাল স্যাটেলাইট ছিল। একটা কি বললাম, রিসিভ অনলি টার্মিনাল, যেখানে শুধুমাত্র রিসিভ করতে পারবে। আরেকটা ছিল কি, শুধুমাত্র স্যাটেলাইট থেকে বিভিন্ন তথ্য, অর্থাৎ শিক্ষার্থীদের সামনে আপনারা ধরুন কিছু বলতে পারছেন না, আপনারা জাস্ট শুনতে পাচ্ছেন, এটা হলো RTO। আর SIT মানে আপনারা এই যে বলছেন, আপনারা যে আপনাদের মতামত জানাচ্ছেন, এটাকে কি বলা হচ্ছে, SIT, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ টার্মিনাল, অর্থাৎ বোথ ওয়েতে ইন্টারাকশন হচ্ছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এর ফাংশনস কি আমি যদি বলি যে আপনাদের, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা আপনাদের, যে এই EduSat-এ মূলত 72টা চ্যানেল কথা বলা হয়েছিল। কটা বললাম, 72টা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এর ফাংশনস কি আমি যদি বলি, আচ্ছা, এর ফাংশনস কি আমি যদি বলি, যে ইট কভার্স অল জিওগ্রাফিক্যাল এরিয়া ইনসাইড দ্য কান্ট্রি, আপনাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাকে এটা কভার করবে। তারপরে কি বলবো, ইট ক্যান প্রোভাইড ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড কস্ট এফেক্টিভ এডুকেশন, যেটা আপনাদেরকে কি করবে, খুব সহজে ধরুন অনলাইনে একসাথে সকলকে পড়াতে পারবে। ঠিক আছে, দুটোই বলা হয়। ঠিক আছে, তাপসী, দুটোই বলা হয়, RTO বলা হয়, ROTO বলা হয়। ROTর ফুল ফর্ম হলো রিসিভ অনলি টার্মিনাল। ঠিক আছে, তো দুটোই বলা হয়।
আচ্ছা, এখানে আপনি বলছেন আরটিও, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা মাঝখানে হবে, এখানে জাস্ট উল্টো হয়ে গেছে যে রিসিভ অনলি টার্মিনাল বা ROT একদম। আচ্ছা, ইট ক্যান প্রোভাইড কনসিস্টেন্সি টু ইনফরমেশন। আপনাদেরকে কি করবে, একটা নির্দিষ্ট, যে ধরুন আপনাদের যে চ্যানেলগুলোর সাহায্যে আপনাদেরকে যখন পড়ানো হবে তখন কি করা হবে, এটা আপনাদের যে একটা নির্দিষ্ট যে প্রত্যেক সপ্তাহে আপনাদের একটা নির্দিষ্ট সময়ে এটা চালানো হবে, ঠিক আছে, অর্থাৎ একটা কনসিস্টেন্সি বজায় থাকবে। ইট ক্যান প্রোভাইড, ইট ইজ এ স্যাটেলাইট ফুললি ডেডিকেটেড দ্য কজ অফ এডুকেশন, এবং এটা শুধুমাত্র এডুকেশনের জন্যই আপনাদের তৈরি করা হয়েছিল। ইট ইজ এ ইউজফুল টু ইমপ্লিমেন্ট ভার্চুয়াল ক্লাসরুম ইন রিমোট অ্যান্ড রুরাল এরিয়াস, অর্থাৎ যারা রুরাল এরিয়াতে রয়েছেন, যারা একদম দূরে রয়েছেন, তাদেরকে কি সহজে শিক্ষাদানের জন্য, ঠিক আছে। তারপরে কি বলছে, ইট ক্যান প্রোভাইড অডিও ভিজুয়াল মিডিয়া এবং ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ফেসিলিটি, এবং এটা কি করবে, বোথ আপনাদেরকে মাল্টিমিডিয়া এবং আপনাদেরকে অডিও ভিজুয়াল, অর্থাৎ আপনাদেরকে দর্শন এবং শ্রবণযোগ্য সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে। ইট ক্যান ওপেন আপ মেনি পসিবিলিটিস লাইক অনলাইন টিচিং, ভিডিও কনফারেন্স এটসেট্রা, এবং এর সাহায্যে আপনাকে এই স্যাটেলাইট, আপনাকে এই এডুকেশনাল স্যাটেলাইটকে কাজে লাগিয়ে কি করা হবে, যে নানান ধরনের অনলাইনে টিচিং বা এই যে আপনাদের ভিডিও কনফারেন্স, এর ক্ষেত্রেও সহায়তা করতো, ঠিক আছে। এবং আপনারা মাথায় রাখবেন যে এই এডুকেশনাল স্যাটেলাইটকে NCERT, CIET এনারাও কিন্তু কাজে লাগায়, ঠিক আছে। কি বললাম, NCERT, CIET এনারাও কিন্তু তাদের এডুকেশনের ক্ষেত্রে এই স্যাটেলাইট গুলোকে কাজে লাগায়, ওকে। এবং আচ্ছা, আমি যখন কোয়েশ্চেন সলভ করব তখন আমি একটা টপিক সম্পর্কে আপনাদেরকে বলে দেবো, ওকে। আচ্ছা, অপশন এ, অন্ধের থিয়েটার কাকে বলা হয়, না অপশন এ কে, অর্থাৎ দূরদর্শন হবে না কেন, কারণ যারা হয়তো দেখতে পাচ্ছে না, তাদের কিভাবে, তারা তো হবে না, তাদেরকেও দেখতে হবে, তো দূরদর্শন হবে না, কম্পিউটারে তাই হবে না, কিন্তু বেটার কি, যারা কানে শুনতে পাচ্ছে তারা কি করবে, ওই গুলো শুনে শিখতে পারবে কিছু, সেই জন্য অন্ধের থিয়েটার বলা হয় বেতারকে। সরকার এবং জনগণের মধ্যে সেতু তৈরি করতে কে সহায়তা করে, একদম অপশন সি, কারণ পরিবার এবং চলচ্চিত্র বা বিদ্যালয় এগুলো কোনোটাই সেতু তৈরি করতে সরকার এবং জনগণের মধ্যে সাহায্য করে না। চলচ্চিত্রকে আপনাদের একটা জাস্ট বিনোদনমূলক একটা বিষয়, কিন্তু সংবাদপত্র কি করে, যে আপনাদের মধ্যে একটা ধারণা তুলে ধরে। বেতারের একটি শিক্ষামূলক ভূমিকা হলো, আচ্ছা যারা ডি বলছেন, বেতারের একটি রেডিওর একটি শিক্ষামূলক ভূমিকা, বেতার একটা মাস মিডিয়া। আমি এতক্ষণ ধরে আপনাদের বলছি মাস মিডিয়া, যারা অপশন ফার্স্টে ডি 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 বললেন, যে উপরে সবগুলো মানে যে সবসময় আপনাদের উপরে সবগুলোই সঠিক হবে এরকম কিন্তু নয়, জিনিসটা খুব ভালো মতো বুঝে আপনারা করবেন। বেতার কি একটা মাল্টি মিডিয়া, মাস মিডিয়া, যেটা কি করে যে আপনাদের কখনোই মৌখিক শিক্ষা, কে শিক্ষা দিচ্ছে আপনাদেরকে মৌখিক, বেতার কি একটা গণশিক্ষা, যে সকলকে, বেতারের মূল উদ্দেশ্য কিছু, যে প্রত্যেককে আমি শিক্ষা সম্পর্কে জানাবো, এইটা, ঠিক আছে। এবং বাস্তবসম্মত জ্ঞান দান বেতারের কোনো শিক্ষামূলক ভূমিকা, কোশ্চেনটা কি বলেছে, বেতারের বৈশিষ্ট্য জানতে চাইনি, বেতারের শিক্ষা ক্ষেত্রে কি উদ্দেশ্য এটা জানতে চেয়েছে। তো বেতারের উদ্দেশ্য কি, আমি মৌখিক শিক্ষা দেবো, এটা নিশ্চয়ই বেতারের উদ্দেশ্য না। বেতারের উদ্দেশ্যকে আমি একটা টপিক সকলের সামনে তুলে ধরবো,
বাস্তবসম্মত জ্ঞানদানও এর উদ্দেশ্য না, যে আমি শুধুমাত্র বাস্তবসম্মত জ্ঞানই দিব না। আমি ধরুন আজকে যেটা টপিক আপনাদেরকে পড়াচ্ছি সেটাই শুধুমাত্র যে আপনাদের, বা ধরুন কোন একটা বিষয় আপনাদেরকে পড়ালাম, সেটা মানে কি শুধুমাত্র আপনাদের যেটা চলছে বাস্তবে সেই বিষয়ে জ্ঞান দান করা না। এটা কি যে আমার বেতার দূরশিক্ষা, শিক্ষা ক্ষেত্রে এদের ভূমিকা কি, যে আমরা হিউজ সংখ্যক জনগণকে যারা দূরে দূরে রয়েছে, কর্নারে কর্নারে রয়েছে, প্রত্যেকের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া। ওকে, ভীষণ সহজ, অপশন এ একদম। আচ্ছা, এটা কত সালে হয়েছিল এটাও আমাকে বলবেন। এটা যারা অ্যান্সার দিবেন, কত সালে হয়েছিল সালটাও আমাকে বলবেন। ওকে, এবং মূলত ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশনাল প্রোগ্রাম, তা সেখানে মূলত আমরা যদি বলি কার ভূমিকা খুব বেশি পাওয়া গেছিল, মানে কোন শিক্ষাবিদ বা কে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, একদম বিশ্বজিৎ, এক্স্যাক্টলি 1978 2nd of October। মৌমিতা একদম সঠিক না, মৌমিতা সামন্তকে আমি বললাম, মৌমিতা ঘোষ না, মৌমিতা ঘোষ আপনি ভুল বলেছেন একদম। ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম মূলত 1978 2nd of October হয়েছিল, এবং এটা মৌলানা আবুল কালাম আজাদ আপনাদের করেছিল। সংবাদপত্রের বিভিন্ন ধরন কি, কয় ধরনের সংবাদপত্র হয়ে থাকে মূলত? একদম ভীষণ ইজি, দৈনিক, সাপ্তাহিক, সবগুলোই হবে। নেক্সট বলুন, ব্যক্তির চিন্তা শক্তি এবং বিচার শক্তিকে ধারালো করে। আপনি যখন কোন একটা বিষয়, এখন আপনাদের স্টুডেন্ট মানে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে যে সমস্যাটা দেখা যায় যে তারা ভাবতে পারে না। আমি আপনাকে ধরুন এই টেলিভিশনের মাধ্যমে হোক বা অনলাইনের মাধ্যমে হোক বা বেতার বা দূরদর্শন, এটা কি অডিও ভিজুয়াল, অর্থাৎ আমি আমার বক্তব্যটা কি করছি, আমি আপনার সামনে তুলে ধরছি, আমি আপনাকে পড়াচ্ছি, আমি যেটা বুঝেছি আমি আপনাকে সেটাই বোঝাচ্ছি, এবং আপনিও সেটাই বুঝছেন, সেটাই ভাবছেন, ঠিক ইনফ্লুয়েন্স হচ্ছে। কিন্তু যে কোনো বই, আগেকার যুগে যারা ছিলেন, যারা শিক্ষকরাও ছিলেন, যারা আপনাদের পেরেন্টসদেরকেও দেখবেন যে যারা পড়ে না, যেগুলো প্রিন্ট মিডিয়া আমি যদি বলি, যে যারা পড়ে, সেই পড়ার ক্ষেত্রে তাদের কি হয়, তাদের চিন্তা শক্তি, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের ইমাজিনেশন পাওয়ার প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, কারণ তারা জিনিসটাকে পড়ে উপলব্ধি করে এবং কেন হচ্ছে এটা বোঝার চেষ্টা করে। ঠিক, সব থেকে মাথায় রাখবেন যে চিন্তা শক্তি বা বিচার শক্তির জন্য সব থেকে ভালো হলো প্রিন্ট মিডিয়া, খুব ভীষণ প্রিন্ট মিডিয়া খুব ইম্পর্টেন্ট, এবং সংবাদপত্র এক ধরনের প্রিন্ট মিডিয়া। আমি যদি বলি ওভারঅল প্রিন্ট মিডিয়া হলো বিচার শক্তির ক্ষেত্রে আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনাদের থিঙ্কিং পাওয়ার বাড়ানোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলচ্চিত্র কেন হবে না? চলচ্চিত্র কিভাবে হবে? চলচ্চিত্র তো আপনাকে একজন একটা সিনেমার মাধ্যমে দেখাচ্ছে, এবার সিনেমাটা কে তৈরি করছে? আপনার ভাবনা চিন্তা দিয়ে সিনেমাটা তৈরি করা হচ্ছে, ওখানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার, তো যে বানাচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ার ডেভেলপ হতে পারে, কিন্তু আপনার কিভাবে হবে? কারণ আমরা চলচ্চিত্র দেখি কিসের জন্য? এন্টারটেনমেন্ট ফর, ঠিক? তো এর সাহায্যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো সময় বাড়বে না। আপনি একদিন, এবং আমি প্রত্যেককে বলবো যারা এই যে শুধুমাত্র অনলাইনে ধরুন ক্লাস করছেন বা কিছু করছেন, প্রত্যেকে না দিনে আমি যদি বলি একবার হলেও 1 ঘন্টা করে কিন্তু রোজ কিছু কোশ্চেন হলেও বসে সলভ করুন বা পড়বেন, কারণ এই রিডিং কনসেন্ট্রেশনটা বাড়ানো কিন্তু খুব দরকার। কারণ আমি এখানে আপনাকে বলছি, অনেকের থাকে কি যারা পড়তে ভালোবাসে না, তারা ইউটিউবে ভিডিও দেখে বা ম্যাডামদের কাছ থেকে ক্লাস শুনে পছন্দ করে, কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে বসবেন না, ওই যে 60টা কোয়েশ্চেন আপনার যখন প্রথম থাকবে, আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, কিন্তু লাস্টের দিকে গিয়ে আপনার মাইন্ডে কিন্তু
মানে নানান ধরনের থিঙ্কিং বা আপনার চিন্তা করার শক্তিটা কোথাও না কোথাও গিয়ে একটা হ্রাস পাবে। তো তার জন্য রিডিং কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য রোজ কিন্তু 1 ঘন্টা করে হলেও কিছু পড়বেন। আমি এটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি, ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো যে নিরক্ষর মানুষদের জন্য সর্বাপেক্ষা শক্তিশালী গণমাধ্যম কি? দূরদর্শন। সব থেকে সর্বাপেক্ষা কেন কেন আমি বলছি, অবভিয়াসলি রেডিও হবে, আমরা বললাম যে যারা নিরক্ষর তাদের জন্য রেডিও কাজে লাগতে পারে। সংবাদপত্র তো হবেই না এবং ওভারহেড প্রজেক্টরও হবে না, কারণ সে শুধু ছবি দেখে হবে না। কিন্তু দূরদর্শনে কি সর্বাপেক্ষা শক্তিশালী বলেছে, ঠিক আছে? দূরদর্শন কি হচ্ছে, আপনি দেখতেও পাচ্ছেন সামনে, প্লাস আপনি শুনতেও পাচ্ছেন কোন একটা বিষয়, সেই জন্য হবে কি দূরদর্শন। রেডিও কি শুধুমাত্র ওয়ান ওয়ে, আপনি জাস্ট শুনতে পাচ্ছেন, অনলি শুনতে পাচ্ছেন, কিন্তু দূরদর্শন কি আপনি দেখতে এবং শুনতে দুটোই পাচ্ছেন, ঠিক আছে? ওই জন্য দেখবেন যারা ধরুন নিরক্ষর যারা রয়েছে, যে তাদের সামনে কি করা হয়, যখন কোনো কিছু বিষয় সম্পর্কে প্রচার ঘটানো হয় বা সচেতন করানো হয়, বিভিন্ন ধরনের দেখবেন অ্যাক্ট করে দেখানো হয়, ঠিক আছে? মানে মাধ্যম পরে আসছে, আমি যদি বলি যে বিভিন্ন ধরনের অ্যাক্ট করে তাদের সামনে যে পথনাটিকা বা এগুলো প্রেজেন্ট করা হয়, কেন? যাতে ওই নাটকটা তাদের সামনে একটা ভিজুয়াল হিসেবে চলে আসে এবং তাদের কাছে সচেতনতাটা খুব সহজে যেতে পারে। ঠিক সেরকমই মানে প্রত্যেকে তো স্বাক্ষর হয় না, তো সেই জন্য দূরদর্শন হবে সব থেকে সর্বাপেক্ষা। ওকে, একদম আদর্শ জনমত গঠন করা। বেশ, এলসিডির ফুল ফর্ম কি? এই যে এলসিডি বলে না, এই যে আপনাদের সামনে যে স্ক্রিনটা রয়েছে, এলসিডি স্ক্রিন আমরা বলি না কম্পিউটারের? হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম ওই আগের প্রশ্নটা একটু বলছে, মানে দূরদর্শনটা নিয়ে একটু কনফিউশন আছে ম্যাডাম। দূরদর্শনে তো রিটিন অবস্থাও থাকে, তো ইলিটারেট পার্সন সেগুলো পড়বে কিভাবে? তো রেডিওতেও তো ইংলিশেও থাকে, ইংলিশ টার্মেও থাকে। বলছি না, লিখিত না না, আমি আপনাকে বলছি, হ্যাঁ না না সেটা আমি আপনাকে বলছি, ঠিক আছে? কিন্তু আমি যখন দূরদর্শনে তো লিখিত অবস্থায় কোথায় থাকছে সবসময়, ধরুন একটা পার্ট হতে পারে আপনাদের লিখিত, হ্যাঁ, কিন্তু দূরদর্শনের লিখিত অবস্থায় আমি যদি বলি যে একটা কোনো সিনেমা হচ্ছে বা আপনাদের যখন খবর লেখা অবস্থাতেও থাকছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনাদের বলেও দেওয়া হচ্ছে এবং নানান ছবিও দেখানো হচ্ছে, ঠিক আছে? তো তাই জন্য যারা দেখবেন এমনি নর্মাল যারা নিরক্ষর মানুষ, তারাও কিন্তু টিভি দেখে, ধরুন আপনার কমিক্স যেখানে লেখা নেই, ঠিক আছে, হয়তো আপনি ইংরেজিটা পড়তে পারেননি, কিন্তু আপনি ছবিগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন। তো কেন সব থেকে শক্তিশালী বলা হচ্ছে, যে ওখানে অডিও এবং ভিজুয়াল বোথ থাকছে, সেই জন্য, ঠিক আছে? আর রেডিওতে ভাবলে দুটো ইন্দ্রিয় কাজ করছে, তাহলে বেশি শক্তিশালী, কারণ সেখানে একটা ইন্দ্রিয় কাজ করছে। এবং রেডিওতে কথাটা বলার জন্য একটু মনে হলো না, ওই জন্য লেখা হচ্ছে কি সর্বাপেক্ষা শক্তিশালী, তাহলে লেখা হতো শক্তিশালী, কিন্তু লেখা হচ্ছে সর্বাপেক্ষা, যে আপনি কোন একটা জিনিসকে শুধু দেখছেন, আর আপনি কোন একটা জিনিসকে দেখছেন প্লাস শুনছেন, তাহলে সব থেকে বেশি এফেক্ট কোনটা পড়বে দুটোর ক্ষেত্রে? তো তার জন্য, ঠিক আছে, দূরদর্শন হবে। এলসিডির ফুল ফর্ম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ঠিক? আপনারা একদম ঠিক বলেছেন। এই যে আপনাদের যে আমি যদি বলি, এই যে আপনাদের কম্পিউটারের স্ক্রিন বলুন বা আপনাদের ল্যাপটপের স্ক্রিন বলুন, এগুলোতে কি থাকে, একটা লিকুইড থাকে, দেখবেন যখন খারাপ হয়ে যায় তখন ওই একটা সবুজ সবুজ দাগ দাগ হয়ে যায়, বা একটা কেমন হাফ স্ক্রিন দেখা যায় না, কারণ ওই লিকুইডটা খারাপ হয়ে যায়। তো ওই লিকুইডটা থাকার জন্য এর নাম কি এলসিডি, যেটার ফুল ফর্ম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এডুকেশন অ্যাজ এ প্রসেস কয়টি প্রক্রিয়া, এই কয়টি উপাদান থাকে, কি কি?
চারটে কি? সহজ, একদম রাজকুমার একদম ঠিক বলেছে। টিচার, স্টুডেন্ট, কারিকুলাম এন্ড এনভায়রনমেন্ট। ভেরি গুড। ওকে, এবার আসি ISDN। হোয়াট ইজ ISDN? এরপরে আমি আপনাদেরকে আর আমি দেখি নেক্সট ক্লাস থেকে আমি আর আপনাদেরকে অপশনস দেবো না, আমি জাস্ট আপনাদেরকে মানে অপশনস দিলে কি হচ্ছে আপনারা পারছেন এবং মানে একটু ইজিও হচ্ছে, দেখে আমি চেষ্টা করবো অপশনস গুলো না দেওয়ার। আচ্ছা, ISDN এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। ঠিক, একদম ঠিক বলেছেন আপনারা, ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। এটা কি মূলত? এটা হলো একটা মূলত আমি বলতে পারি যে একটা যোগাযোগের মানদণ্ড। ঠিক আছে, যেখানে কি করে, এটা একটা এমন নেটওয়ার্ক, কথাটা মাথায় রাখবেন, যেটা একটা এমন নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ধরনের এই যে আপনাদের ভয়েস বলুন, আপনাদের ভিডিও বলুন, বা এই বিষয়গুলোকে কি করা হয়, ভয়েস, ভিডিও বা আপনাদের এই ডেটা, যেমন ধরুন আপনার ইমেল, ছবি, আপনি অনলাইনে কাউকে ছবি পাঠাচ্ছেন, এইগুলোকে কি করে না ডিজিটালি কানেক্ট করতে কি করে না সাহায্য করে। ঠিক বললাম? কি বললাম যে এটা একটা কি মূলত একটা নেটওয়ার্ক বা একটা পরিষেবা। ISDN কি? এটা একটা সার্ভিস। কি সার্ভিস? না ডিজিটাল সার্ভিস। এবং সেই ডিজিটাল সার্ভিসটা কি করে, এই যে আপনাদের সমস্ত যে ভয়েস বলুন, আপনি যে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাচ্ছেন বা ভিডিও কল করছেন বা আপনি যে ধরুন কাউকে ছবি পাঠাচ্ছেন, এইগুলোকে কি করে আপনাদেরকে পাঠাতে সাহায্য করে এই সার্ভিসটা। ওকে, এবং এটা আপনি ফোনের সাহায্যে বলুন বা কম্পিউটারের সাহায্যে বলুন, একে অপরকে বার্তা প্রেরণ করার জন্য এই সার্ভিসটা মূলত কাজে লাগানো হয়ে থাকে। ঠিক আছে ম্যাম, শিক্ষা প্রক্রিয়ার 4টি উপাদান কি কি বললেন? শিক্ষা প্রক্রিয়া পাঠ্যক্রম এবং পরিবেশ। পরিবেশ? হ্যাঁ ম্যাম, বিদ্যালয় বলুন, কেউ পরিবেশ বলে, কেউ সোসাইটি বলে, যেটা ঠিক আছে। হ্যাঁ, ওটাই আমি বললাম, বিদ্যালয় বলুন, পরিবেশ বলুন, সোসাইটি বলুন, তিনটের অর্থই কি? এনভায়রনমেন্ট, যে আপনি কোন এনভায়রনমেন্টে পড়ছেন, ঠিক আছে, সেটাকে বোঝাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়। এটা প্রথমে শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষক, বিদ্যালয়। আচ্ছা, এটার উত্তর দিন। CIET, সেন্ট্রাল ইনফরমেশন অফ ইংলিশ টিচিং, সেন্ট্রাল ইনস্ট্রাকশন অফ আপনি একটু মিউট করে বলবেন। সি হবে। ওকে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি। ঠিক আছে, এটা মূলত NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর অন্তর্ভুক্ত একটা, আমরা বলতে পারি একটা মানে সংস্থা বা একটা ইউনিট আমরা বলতে পারি। ঠিক আছে, এবং এইটা মূলত আপনাদের যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে, তিনি কিন্তু মূলত এটি পরিচালিত করে। এবং 1984 ঠিক আছে, 1984 সালে এই CIET টা প্রতিষ্ঠিত হয়েছিল। CIET মূলত প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1984 সালে। ঠিক আছে, এর মূলত এর লক্ষ্য কি? যে আপনাদের প্রযুক্তির প্রচার। NCERT মানে স্কুল, আপনারা জানেন যে স্কুল এডুকেশন সিস্টেমকে কে পরিচালনা করে? না NCERT। এবং এই NCERT কে বলুন বা সমস্ত ধরনের আমি যদি বলি যে এই টেকনোলজি ওরিয়েন্টেড শিক্ষামূলক বিভিন্ন বিষয়বস্তুগুলোকে কি করে না পরিচালিত করতে সহায়তা
কে করে না এই সিআইইটি, এবং এটি মিনিস্ট্রি অফ এডুকেশনেরই একটা সংস্থা, ঠিক আছে। এবং আমি যদি বলি যে এটা কি করে, যে সিআইইটি এবং এনসিইআরটি এরা মূলত এর কাজগুলো কি, আপনাদের যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, যেটা তার মূল কাজ হলো যে আপনাদের বিভিন্ন যে গবেষণাগুলো, মানে যে রিসার্চ গুলো, যে ট্রেনিং গুলো হচ্ছে, সেইগুলো সম্পর্কেও মূলত আপনাদেরকে একটা কি করে না ধারণা দেওয়া, ঠিক আছে। কি বললাম যে এই সেন্ট্রাল, অর্থাৎ একটা সেন্ট্রালি স্পন্সার্ড বা সেন্ট্রালি অর্গানাইজড যে একটা ইনস্টিটিউট, সেটা কি করে যে আপনাদের নতুন নতুন কি হচ্ছে রিসার্চ টেকনোলজি ওরিয়েন্টেড, কিভাবে আপনাকে ওই টেকনোলজি গুলোতে ট্রেনিং দিতে হবে। যে আমি শুধুমাত্র আপনার পাঠ্যক্রমে নিয়ে আসলাম তাহলে হবে না, আমাকে তো টিচারকেও এডুকেট করতে হবে বা টিচারকেও সেই বিষয়গুলো সম্পর্কে জানাতে হবে। তো তার জন্য কি হচ্ছে, তাকে ট্রেনিং দেওয়া, নতুন নতুন গবেষণা, এই সমস্ত বিষয় সম্পর্কে কে কাজ করে না সিআইইটি। এবং এটি কত সালে হয়েছিল? 1984। ওকে, একদম। এএলইউ এর মূল ফুল ফর্ম হলো কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটাও ভীষণ সহজ, এটা খুবই সহজ কনসেপ্ট। টেকনোলজি এইডেড লার্নিং। টেকনোলজি এইডেড লার্নিং মানে কি, যে আমি যখন আমার শিক্ষণের ক্ষেত্রে টেকনোলজিকে অ্যাজ এ এইড মানে আমরা কি জানি, শিক্ষা উপকরণ, ঠিক। তো আমি যখন আমার শিক্ষণের ক্ষেত্রে উপকরণ হিসেবে যখন আমি টেকনোলজিকে কাজে লাগাচ্ছি, সেটাই কি হয়ে যাচ্ছে না টেকনোলজি এইডেড লার্নিং। ওকে, ম্যাম, হ্যাঁ বলুন। ম্যাম এটা 1642 হবে না 1942 হবে? এটা 1642 হবে, কারণ তারপরে 18 এটা প্রথম পাস্কালিন বলে একজন ছিলেন, তিনি মূলত এটি আবিষ্কার করেছেন। এটা একটা মূলত ক্যালকুলেটর কাইন্ড অফ তিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তারপর আপনাদের যিনি মেন, আপনাদের আমি যদি বলি যে কম্পিউটার আবিষ্কার করেছিলেন, সেটা কে ছিলেন না চার্লস ব্যাবেজ, ঠিক আছে। এবং এটা তিনি মূলত 1822 সালে তৈরি শুরু করেছিলেন, কিন্তু 1991 সালে গিয়ে তার এই কম্পিউটারটা তৈরি হয়েছিল, ঠিক আছে। প্রথম কম্পিউটার আমি যদি বলি আবিষ্কার হয়েছিল 1642 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ব্লাসেই প্যাসকেল, ঠিক আছে, ব্লাসে প্যাসকালিন মূলত এটি তৈরি করেছিলেন। এবং এটা মূলত একটা আপনাদের বলবো যে একটা ক্যালকুলেটর কাইন্ড অফ ছিল, ছোট, ঠিক আছে। তারপরে চার্লস ব্যাবেজ এটাকে আপনাদের মূলত কম্পিউটার হিসেবে, যেটা আপনাদের সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল, সেটা ছিল মূলত চার্লস ব্যাবেজের আবিষ্কার করা। ওকে, ডিউই মাথায় রাখবেন। স্কুল ইজ আ পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড ব্যালেন্স সোসাইটি, এই কথাটা বলেছিল কিন্তু জন ডিউই। অনেকে বলতে পারেন মন্তেশ্বরী না, যে আমাদের স্কুলকে কি বলা হয়েছিল, যে এটাই আমাদের সমাজের সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে এবং আমাদের একটা ব্যালেন্স রাখতে সাহায্য করে। তো এটা কোটেশনটা মাথায় রাখবেন, জন ডিউই বলেছিলেন।
অপশনস দি একদম। ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট, এটা ছিল একটা মূলত আপনাদের ইসরো। ইসরো আপনারা জানেন একটা গবেষণা সংস্থা ভারতের, এবং তারা মূলত একটি উপগ্রহ তৈরি করেছিল, এবং এটি কি করেছিল যে আপনাদের বিভিন্ন সামাজিক প্রয়োজনের বিভিন্ন পরিকল্পনার জন্য, যেমন সামাজিক প্রয়োজন মানে কি চিকিৎসা, শিক্ষা, অর্থাৎ জনসাধারণের যেগুলো জনগণের মানে উপকার দেবে এইগুলোর জন্য মূলত এইটা ডেভেলপ করা হয়েছিল। এবং কত সালে ডেভেলপ করা হয়েছিল না 1989 সালে 1989 সালে মূলত এটা আহমেদাবাদে তৈরি করা হয়েছিল। এবং ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা এটা তৈরি করেছিল। এর কাজ কি ছিল মূলত যে আপনাদের যে বিভিন্ন স্যাটেলাইট বেসড কমিউনিকেশন সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে কি করা, সঠিকভাবে প্ল্যান করা বা পরিকল্পনা করা। ওকে, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে এডুস্যাটে কটা স্যাটেলাইট, কটা চ্যানেলের কথা বলা হয়েছিল। একদম কারেক্ট আনসার। ওকে, একদম। কি হবে না, ওভারহেড প্রজেক্টরের কাজ কি হবে মূলত, যে এটা আপনাদের কি হয় যে উত্তর এবং নোট সহজে লেখা যায়। কেন? যে ওভারহেড প্রজেক্টর কি, যে আপনাদের এটা মূলত ওভারহেড কথাটার মানেই হচ্ছে কি আপনাদের মাথার ওপর দিয়ে আপনাদেরকে শো করবে। ঠিক আছে, এখানে যোগাযোগের সুবিধা হবে না। কেন? কারণ এখানে জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, আপনাদেরকে জাস্ট শো করছে একটা প্রজেক্টরের মাধ্যমে। ঠিক আছে, আপনি ওখানে কথা বলছেন না, ওখানে জাস্ট আপনাকে শো করানো হচ্ছে। আপনার গতির ভূমিকা গ্রহণ করে, আপনি কোন স্পিডে করছেন। না, আমি ধরুন আপনাকে জাস্ট শো করছি পিছন থেকে বসে, আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি না, আমি জাস্ট একটা প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে শো করছি। ঠিক আছে, যে পিছনে এরকম আপনাদের ক্লাসে থাকে কিনা আমি জানি না, সেখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু আপনি ওভারহেড প্রজেক্টরকে কাজে লাগিয়ে কিভাবে পড়াচ্ছেন সেটা জানতে চাওয়া হচ্ছে না, ওভারহেড প্রজেক্টরের কি সুবিধা সেটা। কিন্তু আমি যদি ওখানে ওভারহেড প্রজেক্টরে যদি কিছু নোট লিখে বা যা কিছু লেখা থাকবে আপনি কি করবেন, খুব সহজে লিখে নিতে পারবেন। তো সেই জন্য এটার একটা খুব বড় সুবিধা। এখানে যোগাযোগের কোনো কমিউনিকেশনের কোনো ব্যাপার থাকে না, এখানে গতির ওপর কোনো ব্যাপার থাকে না। ঠিক, আপনাকে জাস্ট শো করা হবে এবং আপনি আপনার মানে নোট লিখতে আপনাদের উত্তরে সহজ, সেই জন্য এখানে এই অ্যান্সারটা হবে। ওকে, আচ্ছা, টেকনোলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ঠিক, গ্রিক শব্দ টেকনে এবং লোগোস, এই দুটো শব্দের মিশ্রণে এসেছে কিনা আপনাদের টেকনোলজি। টেকনে এবং লোগোস এই দুটোর। টেকনে কথাটার মানে আমি যদি বলি, যেটা একটা দক্ষতা, এটা একটা আর্টকে বোঝানো হচ্ছে বা একটা ম্যানারকে বোঝানো হচ্ছে। আর লোগো কথাটার অর্থ কি বলা হচ্ছে, যে এটাকে আপনার যে আপনি এক্সপ্রেস করছেন কিভাবে, ঠিক আছে, আপনার এক্সপ্রেশনকে বোঝানো হচ্ছে। তো সেখান থেকে মূলত টেকনোলজি কথাটা এসেছে, যেটার অর্থ হলো গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। ঠিক আছে, ওকে, তো আজকে এইটুকুই। কারোর কিছু যদি কোয়ারিজ থাকে আমাকে একটু বলুন।